আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সবার সাথে আছি এবং আমাদের আজকে পদার্থের গাঠনিক ধর্মের লেকচার নাম্বার 4। ঢাকাতে দুপুরবেলা তুমুল বৃষ্টি হয়েছে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং যেটা আমি মনে করি যে এই ধরনের একটা বৃষ্টিময় ওয়েদারে ক্লাস করাটা খুবই রূঢ় একটি বাস্তবতা এবং খুবই মানে ভয়ঙ্কর অপরাধ। এই ধরনের ওয়েদারে মানুষ ক্লাস করবে কেন? এই ধরনের ওয়েদারে মানুষ বৃষ্টি দেখবে, গল্প করবে বন্ধুদের সাথে, বা ফুটবল খেলবে, বা চানাচুর খাবে, চা খাবে, লাল চা খাবে। যদিও আমি লাল চা খাচ্ছি, কিন্তু লাল চা খেতে খেতে ক্লাস নিতে আসতে হয়েছে। নিষ্কৃতি, খাদিজা, তাহসিনা, মিথিলা, ইফরাত জাহান ঘুমাবে। হ্যাঁ হ্যাঁ, ঘুমাইতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘুমাইলে তো আসলে ওয়েদারটা এনজয় করা গেল না, তাই না? আমার এই ধরনের বৃষ্টির সময়ে সবচাইতে ভালো লাগে হচ্ছে এক কাপ লেবু দিয়ে লাল চা বানায় জানালার পাশে বসে থাকা, এবং জানলাটা খোলা থাকবে, বৃষ্টির ছাঁট আসবে, মানে বৃষ্টির ছিটা এসে পড়বে, বা সবচেয়ে ভালো হয় যদি আমি বারান্দায় দাঁড়ায় থাকি, ব্যালকনিতে দাঁড়ায় থাকি, খুব সুদিং একটা গান হয়তো বাজতেছে, বা গান না বাজলেও চলে, কারণ বৃষ্টির যেই চমৎকার শব্দ, ঝমঝম শব্দে বৃষ্টি। এবং আজকে দুপুরে ঠিক এমন একটা টাইমে বৃষ্টি হচ্ছিল যেই সময় আমি অফিসে আসতেছিলাম। আমি পুরাটা সময় সিএনজিতে ছিলাম, শুকর আলহামদুলিল্লাহ। বাইকে থাকলে আমার রাস্তায় অনেকক্ষণ দেরি হয়ে যাইতো। সো আমি সিএনজিতে বসেছিলাম এবং সিএনজিতে বসে দুই পাশ থেকে, সিএনজির দুই সাইড থেকে বৃষ্টির ছিটা ঢুকতেছে এবং আমি আলহামদুলিল্লাহ আমি বৃষ্টিটা বেশ এনজয় করছি। ঠিক আছে? না, আমি কবিতা লিখি না। ঠিক আছে? কবিতা লেখাটা মানে ইটস নট মাই কাপ অফ টি। ঠিক আছে? কবিতা লেখা অনেক কঠিন জিনিস ভাই। কবিতা পড়াটাও আমার জন্য, এমন না যে আমি কবিতা পড়ি না, কবিতা পড়ি, কিন্তু আমার যেটা মনে হয় যে আই এম মোর লাইক যে আমি ছোট গল্পের মানুষ, বা আমি নাটকের মানুষ, বা উপন্যাসের মানুষ। মানে গল্পের ভার্সনটা আমার জন্য বেশি বোধগম্য হয়। কবিতা আমার কাছে মনে হয় অনেক আহ খুব, কি বলবো, ডিস্টিংক্ট একটা রুচি থাকতে হবে কবিতা পড়ে সেটা বোঝা, কবিতার ফিল নেওয়াটা, সেইটা অন্য লেভেলের একটা ব্যাপার। মানে সেইটাতে আমি অপারগ আর কি, মানে আমি খুব বেশি পেরে উঠি না। ঠিক আছে? এই জন্য কবিতা আমার খুব বেশি পড়া হয় নাই, বাট দু চারটা অল্প বিস্তর যা কবিতা পড়ছি ভালো লাগছে। বাট ওকে, না, আমি শিখতেই ফুল টাইম চাকরি করি, মিথুন। ওকে, নাট্যকলা একাডেমি। ওকে, চা দিবস বন্ধুরা ডাকছে। ওকে, হ্যাঁ, চা দিবস আমাদের এইখানে 40°C। আহারে আফসোস, তুই খুবই দুর্ভাগা, তুই খুবই দুর্ভাগা। রাফা, আগামীকাল পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ঠিক আছে? আহ ওকে, এই গল্প তো হইলো আমার এই বৃষ্টির সময়ে, বৃষ্টিতে বৃষ্টি এনজয় করতে করতে এই যে আমার ক্লাসে আসার যেই জার্নিটা, সেটা আমি শেয়ার করলাম। আগের ক্লাস করি নাই, আজকে কি বুঝবো? তুই এদিকে আয় সামাদ, তুই এদিকে আয়, আগে তোকে বাটাম দেই। তুই আগের ক্লাস করস নাই কেন? আর আগের ক্লাস হইছেও তো, আমার মনে হয় আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার। আগের ক্লাসটা হইছে মোস্ট প্রবাবলি রবিবার। তুই রবিবারে ক্লাস করস নাই, সোমবার গেল, মঙ্গলবার গেল, তুই এই 2 দিনে ওই ক্লাসের রেকর্ডটাও দেখার সময় পাস নাই। বাবারে, তুই এত ব্যস্ত, এত ব্যস্ততা নিয়ে তুই কি করবি? ঠিক আছে? নিশিতা বড়ুয়া স্যার, আমি আজকে নিউ। নিশিতা, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। নিশিতা, আমি জানি না আপনি পদার্থের গাঠনিক ধর্ম আগে পড়ছেন কিনা, আইডিয়া আছে কিনা। ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক, এই টপিকগুলো আমরা পড়ে ফেলছি। সো আজকে মূলত আমরা দুই দিকের দুইটা টপিক কভার করার আমাদের নিয়ত আছে। আমরা চেষ্টা করব। আমরা শুরুতে হচ্ছে পয়সনের অনুপাত, তারের সম্প্রসারণে কৃত কাজ, বা এই তারের সম্প্রসারণে কৃত কাজের সাথে হচ্ছে, তারের সম্প্রসারণে কৃত কাজের সাথে হচ্ছে আয়তন পরিবর্তনে কৃত কাজ, আমরা এই টপিকটাও দেখব। ঠিক আছে? আয়তন পরিবর্তনে, আয়তন পরিবর্তনে কৃত কাজ, আমরা এই টপিকটাও হচ্ছে দেখব করে আশা রাখছি। সো এইটুকু দেখা হইলে মোটামুটি হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা অংশটুকু শেষ হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের এই পদার্থের গাঠনিক ধর্মের শুরুর অংশ। পদার্থের গাঠনিক ধর্মের শুরুর অংশটাতে আমরা হচ্ছে
স্থিতিস্থাপকতা নিয়ে কথাবার্তা বলি। সো এই স্থিতিস্থাপকতা অংশের কাজকর্ম আমাদের শেষ হয়ে যাবে যদি আমরা হচ্ছে এই এইটুকু পর্যন্ত আমরা কভার করতে পারি। ঠিক আছে, আর এর পরে গিয়ে আমরা আজকে এখানে অনেক কিছু লেখা আছে প্রবাহী পদার্থ সম্পর্কিত। সো এত কিছু আমরা আসলে পড়তে পারবো না, প্রবাহীর বেসিক আইডিয়া গুলা নিব। ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, এরকম বিভিন্ন ধরনের ফ্লোর কথাবার্তা আছে, বিভিন্ন ধরনের প্রবাহের কথাবার্তা আছে, আমরা বিভিন্ন ধরনের প্রবাহের কথাবার্তা বলবো। সান্দ্রতা, সান্দ্রতার সাথে আরো একটা জিনিস চলে আসে, সেইটা হচ্ছে সান্দ্র বল, আমরা সেইটা নিয়ে কিছু আইডিয়া নিব। এরপরে চলে আসে হচ্ছে রেনল্ডস নাম্বার, রেনল্ডস এর সংখ্যা, এটা বেসিক্যালি একটা একক, আমরা রেনল্ডস এর নাম্বার নিয়ে কিছু কথাবার্তা বলবো। তারপরে চলে আসে হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। তো অনেক অনেক টপিক আমাদের আছে, তো আমরা এই সবগুলা টপিক কভার করার চেষ্টা করব। সবগুলা টপিক হচ্ছে আমরা কভার করার চেষ্টা করব। স্টোকস এর সূত্র পর্যন্ত আছে, দেওয়া আছে স্টোকস এর সূত্র পর্যন্ত আমাদের স্লাইডে, বাট আমার মনে হয় না যে আমরা আজকে স্টোকস এর সূত্র পর্যন্ত যাইতে পারবো। ঠিক আছে, কালকে আইসিটি এক্সাম, না ক্লাসের শুরুতে আমি ব্রেক দিতে চাই না স্যার। ক্লাস একটা শুরু করেই সাথে সাথে ব্রেক দেওয়াটা একটু প্যারা। আপনি চাইলেই আগে মানে নামাজ তো আদায় করে নিতেই পারতেন, তাই না? ঠিক আছে, আর যদিও ব্রেক লাগে হয়তো পরে দিতে পারি, এখন দিব না। ঠিক আছে, এই যে ফয়সাল এদিকে আয়, তোকেও বাটাম দিতে হবে। 3 নাম্বার ক্লাস করিস নাই, 3 নাম্বার ক্লাস করিস নাই, 3 নাম্বার ক্লাস না করে তুই আসছিস আজকে এই ক্লাসটা করার জন্য। 3 নাম্বার ক্লাস হয়েছে রবিবার, রবিবার গেছে, রবিবার রাত গেছে, সোমবার গেছে, মঙ্গলবার গেছে, আজকে বুধবার বিকাল 5টা। তুই এই 3 দিনে, 3 দিনে তুই সময় পাস নাই একটা 1.5 ঘন্টার লেকচার দেখার জন্য। 1.5 স্পিডে দেখলেও তো তোর এই ক্লাসটা 1.25 ঘন্টার মধ্যে দেখা হয়ে যায়। তো তুই দেখার সময় পাস নাই, এত ব্যস্ত তোরা। ঠিক আছে, কি বলবো, আমার কিছুই বলার নাই। ঠিক আছে, বাটাম দিয়ে মানে একদম উড়ায় ফেলতে মন চাচ্ছে। আচ্ছা, পয়সনের অনুপাত রিডিং দিছিস, বুঝতে পারিস নাই, আমরা কথা বলবো পয়সনের অনুপাত নিয়ে। পয়সনের অনুপাত নিয়ে আমরা কথাবার্তা বলবো, কিন্তু তার আগে কি যেন করতে চাচ্ছিলাম। না, এটা তো চাই নাই। বস, নতুন স্লাইড নিলে এই ব্যাকগ্রাউন্ডটাই আসবে, এটা আমরা কিভাবে যেন করতে পারি? দেখি পিপিটি তে সেটিংসে গেলাম, কি করতে হবে? হয়ে গেছে, সেরা, সেরা। ওকে, হালিমা বেগম রিপ্লাই দেন, রিপ্লাই দেন, রিপ্লাই দেন। কিসের রিপ্লাই দিতে হবে? আবির, জানছি তো কালকে তোর আইসিটি এক্সাম, অনেক দোয়া থাকলো আইসিটি এক্সাম ভালো করে দিস। ঠিক আছে, আর স্প্যামিং করিস না। আপনি তো আমার লেখা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হালিমা আপু, আমি আপনার লেখা দেখতে পাচ্ছি বস, আমি আপনার লেখা দেখতে পাচ্ছি। আবির, আর একবারও যদি তোর এই আইসিটি এক্সামের গল্প আমাকে দিতে আসিস, একদম টুকুস করে ধরে দিয়ে দিব। ঠিক আছে, বসায় রাখবো, একদম বিনা বাক্য ব্যয়ে পুরোটা ক্লাস বসে থাকবি। আচ্ছা রেজওয়ানা, এইচডব্লিউ করছিলি, অ্যাডমিন অ্যাপ্রুভ করে নাই? আরে 10-20টা এইচডব্লিউ তো আমি নিজেই অ্যাপ্রুভ করছি। ঠিক আছে, ওকে, চা আমি খাচ্ছি, শুকর আলহামদুলিল্লাহ, চা খাওয়ার জন্য এখন তোর বাসায় যেতে পারতেছি না, দুঃখিত। ওকে, আবিরের কি হয়েছে আমি জানি না, আবিরের কি সমস্যা? করেন করেন, লাইভ ক্লাস করেন, সবকিছু না বুঝলেও অনেক কিছু বুঝবেন ইনশাল্লাহ। ও আবির, কালকে আইসিটি পরীক্ষা। ওকে, আমি এটা আপনার আইসিটির প্রিপারেশনের উপর ডিপেন্ড করে, যদি আইসিটি প্রিপারেশন ভালো থাকে তাইলে ক্লাসটা করবেন, আর যদি প্রিপারেশন খুব খারাপ হয়ে থাকে, একদমই যদি পড়ালেখা না করে থাকিস 1.5 বছর 1 বছর, তাইলে আর কি করা। মানে আমি সচরাচর লাইভ ক্লাস করতে কাউকেই আর কি মানে না করি না বা নিষেধ করি না, সিচুয়েশন যাই হোক না কেন। মানে এইচএসসি তে উঠছেন, এখন আপনার হরদম নানানগুলা পরীক্ষা থাকবে ভাই। পরীক্ষা আপনার জীবনের একটা মানে ওতপ্রোত একটা জিনিস, পরীক্ষা আপনার জীবনে থাকবে। এখন পরীক্ষার জন্য আপনি যদি ক্লাস না করেন, ঠিক আছে, তাইলে তো আসলে কেমনি কি। ওকে,
আকাশ সাহা ক্লাস করে কিনা আমি জানি না বস। ডক্টর আকাশ সাহা, না ডক্টর আকাশ সাহা তো আসলে ক্লাস করলেও কমেন্ট টমেন্ট করে না, রাগ করছে ও। ঠিক আছে, ওকে, বাংলা পরীক্ষা ছিল। সো আসেন আমরা শুরু করি। আমরা হচ্ছে শুরুতে একটু করে কি করব, আমরা হচ্ছে শুরুতে একটু করে পয়সনের অনুপাত নিয়ে কথাবার্তা বলবো। পয়সনের অনুপাত। সো পয়সনের অনুপাতের ব্যাপারটা আসলে কি? পয়সনের অনুপাতের ব্যাপারটা হচ্ছে, ধরেন যে কোনো একটা স্থিতিস্থাপক পদার্থ, সেটা একটা তার হইতে পারে, আমরা সচরাচর তার দিয়েই চিন্তা করি, তার হইতে পারে সিলিন্ড্রিক্যাল শেপ। তার বললে আমরা কি বুঝি? তার বললে আমরা বুঝি হচ্ছে যে কোনো একটা সিলিন্ড্রিক্যাল একটা শেপের কথা আমরা বুঝি। সো আমি ধরে নিলাম যে এই সিলিন্ড্রিক্যাল তারটা কিরকম, এই সিলিন্ড্রিক্যাল তারটা ছিল মনে করি সিলিন্ড্রিক্যাল তারটা ছিল, যদিও আমি তারটাকে কিছুটা বড় করে মোটা করে আঁকছি যাতে আমাদের বোঝার সুবিধা হয়। তো এই জন্য আমি মনে করি এই হচ্ছে আমার একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা তার। ঠিক আছে, আচ্ছা। এখন এই তারটার মধ্যে আমি কি করলাম, এই তারটার মধ্যে আমি নিচের দিকে এবং উপরের দিকে আমি এটারে কি করলাম, আমি এটা, আচ্ছা দাঁড়াও, এটা আর একটু বড় করে আঁকা দরকার। এইটা আর একটু আমি বড় করে মোটা করে আঁকি, তাইলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। এত মোটা তার হয় না, বাট তারপর আমি আঁকছি আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই যে তারটা আছে, এই তারটায় আমি কি করব, এই তারটায় আমি যেটা করব, টান দিব, দুই দিকে টান দিব। সো দুই দিকে যদি টান দেই, এই তারের উপরে আমি কি করলাম, এই তারের উপরে আমি দুই দিকে টান বল প্রয়োগ করলাম, টেনশন ফোর্স প্রয়োগ করছি। তাইলে টান দেওয়ার কারণে এই তারের দৈর্ঘ্য কি হবে? টান দেওয়ার কারণে এই তারের দৈর্ঘ্যটা হচ্ছে বৃদ্ধি পাবে। এখন তারের দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে কোত্থেকে? মানে এখানে কি আমি বাইরে থেকে নতুন করে কোনো ভর যোগ করছি? না তো, আমি তো তারের মধ্যে নতুন করে কোনো ভর যোগ করি নাই। তাহলে যখন আমি বলতেছি যে তারের দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, সাপোজ আমি চিন্তা করলাম এই হচ্ছে তারের নতুন দৈর্ঘ্য, এই হচ্ছে তারের নতুন, এটা আইকোনা কেউ, এটা এখন আইকোনা কেউ, কারণ আমি ভিজুয়ালাইজ করানোর জন্য একটু ডিফারেন্ট ওয়েতে আঁকতেছি, যেটা সচরাচর এটা ঘটে না। আমি একটু ডিফারেন্ট ওয়েতে আঁকতেছি, দেখে নাও আগে, তারপরে আইকো, আমি ছবিটা চেঞ্জ করে ফেলবো। আমি বললাম যে এই তারের মধ্যে আমি কি করছি, এই তারের মধ্যে আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার কারণে তারটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে। সো দৈর্ঘ্যে যখন বৃদ্ধি পাইছে, সো মনে করি এই হচ্ছে তারের দৈর্ঘ্য, তারটা লম্বা হয়ে গেছে, হলুদ রঙের যে ডটেড লাইনটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে তারের দৈর্ঘ্য। এখন তারের দৈর্ঘ্যটা হ্রাস পাবে কিভাবে? আমি তো নতুন করে কোনো ভর যোগ করি নাই এই তারের মধ্যে। সো এই ক্ষেত্রে যেটা হবে, তারের প্রস্থ বা তারের ব্যাসার্ধ বা ব্যাস, সেইটা সংকুচিত হবে। এবং এইটা আমরা সবচাইতে ভালো বুঝবো হচ্ছে, এটা মেয়েরা ভালো বুঝবেন, মেয়েরা হচ্ছে চুলে একটু ফ্লাফি টাইপসের কিছু ব্যান্ড ইউজ করেন না, এই টাইপসের কিছু ব্যান্ড, ঠিক আছে, কালো রং, লাল রং, সাদা রং, এই টাইপসের বিভিন্ন ব্যান্ড ইউজ করেন। সো এই ব্যান্ডটাকে আমি যদি কি করি, এই ব্যান্ডটাকে আমি যদি এই পাশ বরাবর টান দেই এবং এই ব্যান্ডটাকে আমি যদি এই পাশ বরাবর টান দেই, তখন এই ব্যান্ডের সিনারিওটা কি হয়? এই ব্যান্ডের সিনারিওটা হয় হচ্ছে এরকম, যে ব্যান্ডটা কি হয়, ব্যান্ডটা দৈর্ঘ্য বরাবর লম্বা হয়ে যাইতে থাকে এবং সেইটা প্রস্থে চাপায় আসতে থাকে। ব্যান্ড, যে কোনো একটা রাবার ব্যান্ড তো আসলে এত বেশি প্রস্থের সংকোচন বোঝা যাবে না, যে কোনো একটা এটাকে কি বলবো, উলের ব্যান্ড, উল দিয়ে সবচাইতে উল টাইপসের, আমি ম্যাটেরিয়ালটার নাম বলতে পারতেছি না, এটা মেয়েরা খুব ভালো বুঝবে। যে কোনো একটা ম্যাটেরিয়াল, খোপার ব্যান্ড, ঠিক আছে, খুব জোশ, ঠিক আছে, পুরান হওয়ার আগেই হারাইয়া যায়। ঠিক আছে, ক্রাঞ্চিস বলে এগুলাকে, অদ্ভুত অদ্ভুত। কুপা শামসু, আসতেছি পয়সনের অনুপাতের দিকে আসতেছি। উল এক ধরনের পদার্থ, তুই সোয়েটার পরস নাই, সেটাকে উল বলে, উল দিয়ে সোয়েটার বানাই আমরা। সো এই যে একটা ব্যান্ড আছে, এই ব্যান্ডটাকে যখন আমি দৈর্ঘ্য বরাবর টান দিচ্ছি, সো দৈর্ঘ্য যখন এইটার লম্বা হয়ে যাবে, এই অবস্থায় তার প্রস্থ, এই অবস্থায় তার প্রস্থটা কি হবে, এই অবস্থায় তার প্রস্থটা এরকম ভাবে সংকুচিত হইতে থাকবে। সো এইখানে খেয়াল করেন, এইখানে বেসিক্যালি
দুই ধরনের বিকৃতি ঘটে। এখানে কি ঘটে? এখানে দুই ধরনের বিকৃতি ঘটে। একটা বিকৃতি ঘটে হচ্ছে দৈর্ঘ্যের বিকৃতি, আরেকটা বিকৃতি ঘটে হচ্ছে প্রস্থের বিকৃতি বা পার্শ্ব বিকৃতি। দুই ধরনের বিকৃতি ঘটে, ঠিক আছে? আচ্ছা, ও লিখে রাখছে কুপা শামসু, আমি কি করব? আচ্ছা, সো এই যে সিনারিওটা, এইখানে আমরা যেটা দেখতে পাইছিলাম, এইখানে কাহিনী যেটা ঘটে, এই তারটা যখন দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়, এই তারটা যখন কি করে, এই তারটা যখন দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়, তখন এই তারটার প্রস্থচ্ছেদ হ্রাস পায়। এই তারটার তখন প্রস্থ বা প্রস্থচ্ছেদ হ্রাস পায়। এই তারটার প্রস্থ বা প্রস্থচ্ছেদ হ্রাস পায়, এই রকম একটা ঘটনা ঘটে। সো এই যে ঘটনাটা ঘটতেছে, এখানে দুই ধরনের বিকৃতি আমরা দেখতে পাই। এখানে আমরা কি দেখতে পাই? এইখানে বেসিক্যালি আমরা দুই ধরনের বিকৃতি দেখতে পাই। সো এই যে দুই ধরনের বিকৃতি, এই দুই ধরনের বিকৃতি কি কি? একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আর আরেকটাকে আমরা এখন এটাকে প্রস্থ বিকৃতি বলা যাইতে পারে, এইটাকে ব্যাসের বিকৃতি বলা যাইতে পারে, ব্যাসার্ধের বিকৃতি বলা যাইতে পারে। তো এত গ্যাঞ্জাম ভিন্ন ভিন্ন নাম না দিয়ে আমরা একসাথে একটা নাম দেই, এইটাকে আমরা বলি হচ্ছে পার্শ্ব বিকৃতি। এটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে পার্শ্ব বিকৃতি। সো কয় ধরনের বিকৃতি ঘটতেছে এখানে? এখানে দুই ধরনের বিকৃতি ঘটতেছে। দৈর্ঘ্যের বিকৃতি ঘটে এবং সেই সাথে হচ্ছে পার্শ্বের বিকৃতি ঘটে। প্রস্থ সংকোচন সহগ কিনা? প্রস্থ সংকোচন সহগ, আমি তোর কথাটা বুঝি নাই বাবা। প্রস্থ সংকোচন সহগের ব্যাপারটা কোত্থেকে আসছে আমি বুঝতে পারি নাই। তাহলে খেয়াল করেন, এই যে দুই ধরনের বিকৃতি আমরা পাইলাম, এই যে দুই ধরনের বিকৃতি আমরা পাইলাম, এই দুই ধরনের বিকৃতির সম্পর্কটা কিরকম? এই দুই ধরনের বিকৃতির সম্পর্কটা হচ্ছে, যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাইলে ব্যাস বা ব্যাসার্ধ হ্রাস পাবে। যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাইলে ব্যাস বা ব্যাসার্ধ হ্রাস পাবে। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? এগুলো তুলবো না এখন? তোলেন তোলেন, কোনো সমস্যা নাই, তোলেন, অবভিয়াসলি তুলবেন। সো ব্যাপারটা হচ্ছে, এই যে দুই ধরনের বিকৃতি হচ্ছে, এই দুই ধরনের বিকৃতি হচ্ছে তাদের বিপরীত ক্রমে হচ্ছে। একটা যদি বৃদ্ধি পায় তাহলে আরেকটা কি হবে? আরেকটা হচ্ছে হ্রাস পাচ্ছে। ঠিক আছে? রাবার ব্যান্ডের আয়তন বিকৃতি, হ্যাঁ আমরা বলতে পারি আয়তন বিকৃতি, কিন্তু না, রাবার ব্যান্ডের ক্ষেত্রে আমরা আয়তন বিকৃতি কথাটা বলতে পারি না। আয়তন বিকৃতি কথাটা সচরাচর আসে হচ্ছে যে, আমরা যখন কোনো একটা বস্তুর উপর চাপ প্রয়োগ করে, সেটা একটা গোলাকার বস্তু, ঘনাকার বস্তু, গোলাকার বা ঘনাকার বা যে কোনো শেপের বস্তুর উপর চাপ প্রয়োগ করে তার আয়তনের পরিবর্তন করি। কিন্তু যখনই আপনি এইরকম লঙ্গিটিউডিনাল ফোর্স দিবেন, অনুদৈর্ঘ্য বল দিবেন, আপনি এখানে বল প্রয়োগ করতেছেন কিভাবে? আপনি এখানে বল প্রয়োগ করছেন দৈর্ঘ্য বরাবর। সো দৈর্ঘ্য বরাবর যদি আপনি বল প্রয়োগ করেন, সো এই ধরনের ক্ষেত্রে যেই বিকৃতিটা হবে সেইটা ইদার দৈর্ঘ্য বিকৃতি হবে বা পার্শ্ব বিকৃতি হবে। দুইটাই বেসিক্যালি এক ধরনের দৈর্ঘ্যের বিকৃতি। এখানে আপনি আয়তন বিকৃতি কথাটা বলতে পারবেন না। ঠিক আছে? ওকে কুপা, আমি তোর কথা এখনো বুঝি নাই। তুই কি লিখে যাচ্ছস? প্রস্থ প্রসারণ সহগ। প্রস্থ প্রসারণ সহগের ব্যাপারটা কোত্থেকে আসছে আমি বুঝি নাই। সো খেয়াল করেন, এই যে দুই ধরনের বিকৃতি, এই দুই ধরনের বিকৃতি কি হবে? একটা আরেকটার বিপরীত হবে। সো দুই ধরনের বিকৃতি যদি একটা আরেকটার বিপরীত হয়, তাহলে এখান থেকে খেয়াল করেন, আমি কিছু ডেটা যদি একটু ধরে নেই। সাপোজ আমি ধরে নিলাম যে আদি দৈর্ঘ্য, এই যে আমার তারটা ছিল, এই তারের আদি দৈর্ঘ্যটা কত? এই তারের আদি দৈর্ঘ্যটা হচ্ছে ক্যাপিটাল এল, আমি ধরে নিলাম। আচ্ছা, ওকে, তারের দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে বা দৈর্ঘ্য হ্রাস পাইছে। তো আমি ধরে নিলাম যে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, হ্রাস বৃদ্ধি যাই হোক না কেন। তো দৈর্ঘ্যের পরিবর্তনটা কত? দৈর্ঘ্যের পরিবর্তনটাকে ধরলাম স্মল এল, এটাকে স্মল এল ধরতে পারি, ডিএল ধরতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে ধরে নিলাম আদি ব্যাস, এইটাকে ব্যাস দিয়ে লেখা যায়, ব্যাসার্ধ দিয়ে লেখা যায়, যে কোনো উপায়ে লেখা যায়। আদি ব্যাস কত?
আদি ব্যাস ধরলাম হচ্ছে ক্যাপিটাল ডি, এবং ব্যাসের পরিবর্তন, ব্যাসটাও তো হ্রাস পাইছে, ব্যাসটারও পরিবর্তন হয়েছে। তো ব্যাসের পরিবর্তনটা কত? ব্যাসের পরিবর্তনটাকে ধরলাম হচ্ছে স্মল ডি। তাহলে বিকৃতি কয় ধরনের হয়েছে বাবা? বিকৃতি হয়েছে এখানে দুই ধরনের। বিকৃতি কয় ধরনের হয়েছে? বিকৃতি হয়েছে এখানে দুই ধরনের। ব্যস্তানুপাতিক, একটা বৃদ্ধি পাইলে আরেকটা হ্রাস পাবে, সরাসরি ব্যস্তানুপাতিক সম্পর্কটা বলতে পারি। যদি কনস্ট্যান্ট হিসেবে আমরা পয়সনের অনুপাতকে ধরি তাইলে হ্যাঁ ব্যস্তানুপাতিক কথাটা বলা যায়। ঠিক আছে, আচ্ছা আরো দু একটা ডেটা যদি একটু ধরে নিই। একটা হচ্ছে আদি ব্যাসার্ধ। আদি ব্যাসার্ধ, আদি ব্যাসার্ধটা কত? আদি ব্যাসার্ধটাকে ধরলাম হচ্ছে আর, এবং ব্যাসার্ধের পরিবর্তন, ব্যাসার্ধের পরিবর্তন, তো ব্যাসার্ধের পরিবর্তনটা কি? ব্যাসার্ধের পরিবর্তনটাকে ধরলাম হচ্ছে ডেল্টা আর। ঠিক আছে, তাহলে এই যে সমস্ত কিছু আমরা এখান থেকে দেখতে পাইছি, এই সমস্ত কিছুকে একটু যদি আমরা চাপায়ে ফেলি, ঠিক আছে, চাপে নাই? তাহলে খেয়াল করেন, আমরা দুই ধরনের বিকৃতির কথা বলছি। একটা কি? একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আর একটা হচ্ছে পার্শ্ব বিকৃতি। দুই ধরনের বিকৃতির কথা আমরা বলেছি। একটা কি? একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আর একটা হচ্ছে পার্শ্ব বিকৃতি। বোর্ডটা এরকম দুষ্টুমি করছে কেন আমাদের সাথে? খুব দুষ্টু হয়ে গেছে বোর্ডটা। ওকে, তাহলে আসেন, আমরা দুই ধরনের বিকৃতির কথা বলছি। একটা কি? একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতিটা কি হবে? দৈর্ঘ্য বিকৃতিটা হবে হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। দৈর্ঘ্য বিকৃতিটা কি হবে? দৈর্ঘ্য বিকৃতিটা হবে হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ঠিক আছে, ওকে, পরিবর্তন বলতে হবে সুভানা, পরিবর্তন বলতে হবে, কারণ আমরা তো দিন শেষে বিকৃতি বাইর করতে চাই। ব্যাস বা ব্যাসার্ধ দুইটাই লাগবে, হ্যাঁ, মানে আমরা দুইটা দিয়েই দেখে নিব আর কি। ব্যাস বা ব্যাসার্ধ দুইটা দিয়েই আমরা দেখে নিব, যাতে আমাদের কোনো ম্যাথেই যদি ব্যাস দেওয়া থাকে, কোনো ম্যাথে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, যাতে আমরা দুইটা দিয়েই করতে পারি, যাতে আমাদের সমস্যা না হয়। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য বিকৃতিটা কি? দৈর্ঘ্য বিকৃতিটা হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এবং পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতিটা কি হবে? পার্শ্ব বিকৃতিটা, পার্শ্ব বিকৃতিকে আমি দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে ব্যাসের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ব্যাস, ব্যাসের পরিবর্তন স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি, বা এইটাকে লেখা যাবে হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ব্যাসার্ধ, ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ব্যাসার্ধ। হ্যাঁ হালিমা, ম্যাথ করাবো, সূত্র পড়াচ্ছি, তার আগেই বেচারি ম্যাথের জন্য অস্থির হয়ে গেছে। ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ব্যাসার্ধ। সো পয়সনের অনুপাতে আমাদেরকে বলা হয়েছে যে কোনো স্থিতিস্থাপক পদার্থের জন্য বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। কি বলছে আমাদেরকে? আমাদেরকে বলছে হচ্ছে যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এবং এই যে ধ্রুব সংখ্যাটা আছে, এই যে ধ্রুব সংখ্যাটা আছে, না সুভানা, পরিবর্তন বাই আদি। বিকৃতি মানে কি? বিকৃতি মানে হচ্ছে পরিবর্তন বাই আদি। সো স্মল ডি মানে কি? ব্যাসের পরিবর্তন। ক্যাপিটাল ডি মানে কি? আদি ব্যাস। ডেল আর মানে কি? ডেল আর মানে হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন। আর মানে কি? আদি ব্যাসার্ধ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বড় হাতের আর ছোট হাতের আর দিয়েও প্রকাশ করা যাবে। আপনি চাইলে আদি ব্যাসার্ধকে বড় হাতের আর লিখতে পারেন, ব্যাসার্ধের পরিবর্তনকে ছোট হাতের আর লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, সো এই যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত আছে,
এই অনুপাতটা সবসময় হচ্ছে যে কোনো পদার্থের জন্য একটা ধ্রুব সংখ্যা, এবং এই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে পয়সনের অনুপাত। এই ধ্রুব সংখ্যাটাকে আমরা কি বলি? এই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে পয়সনস রেশিও বা পয়সনের অনুপাত। ঠিক আছে? আচ্ছা, সো এবার এখান থেকে আমরা কি লিখতে পারি খেয়াল করেন। দেখেন এখানে প্রথম কথা হচ্ছে, যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাইলে প্রস্থ বা ব্যাস বা ব্যাসার্ধ হ্রাস পাবে। দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাইলে প্রস্থ, ব্যাস বা ব্যাসার্ধ কি হবে? হ্রাস পাবে। হ্যাঁ, আদি সবসময় নিচে থাকবে অবশ্যই। বিকৃতি নিয়ে আমরা শুরুর ক্লাসে এই কথা বলছিলাম। বইয়ে ডেল এল আছে, হ্যাঁ লিখেন, ডেল এল লিখেন, কোনো সমস্যা নাই। বইয়ে ডেল এল থাকলে আপনি ডেল এল লিখেন, নো প্রবলেম, নো প্রবলেম। এইটাই পয়সনের অনুপাতের ফর্মুলা, পয়সনের অনুপাতের রেশিওর ফর্মুলাটাই হচ্ছে এইটা, যে বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাকেই পয়সনের অনুপাত বলে। ব্যাপারটা হচ্ছে পয়সনের অনুপাতের মান যে কোনো স্থিতিস্থাপক পদার্থের জন্য সবসময় একের চাইতে ছোট হয়। পয়সনের অনুপাতের মান যে কোনো স্থিতিস্থাপক পদার্থের জন্য একের চাইতে ছোট হয়। সো পার্শ্ব বিকৃতিটা সবসময় কম হয়, দৈর্ঘ্য বিকৃতিটা সবসময় হয় বেশি। মানে দৈর্ঘ্য যেই অনুপাতে লম্বা হয়, প্রস্থ, ব্যাস বা ব্যাসার্ধ তার চাইতে কম সংকুচিত হয়। তাদের অনুপাত সবসময় একদম ইকুয়াল হয় না, যে দৈর্ঘ্য 10 গুণ বাড়লো তাইলে প্রস্থ হচ্ছে 10 গুণ কমে যাবে, এরকমটা হয় না, ভিন্ন ভিন্ন হয়। সো এই জন্য পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে? আচ্ছা, সো পার্শ্ব বিকৃতিকে যদি আমি লিখি হচ্ছে স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি, নিচে লিখবো হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এইটাকে লিখা যাবে হচ্ছে পয়সনের অনুপাতকে লিখি হচ্ছে আমরা সিগমা দিয়ে। পয়সনের অনুপাতকে আমরা কি দিয়ে লিখি? সিগমা দিয়ে। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে, খেয়াল করেন, যেহেতু একজন যদি বৃদ্ধি পায় আরেকজন কি হবে? হ্রাস পাবে। একজন যদি বৃদ্ধি পায় তাহলে আরেকজন কি হবে? হ্রাস পাবে। সো এইখানে আমাদের সূত্রের মধ্যে একটা দিতে হবে হচ্ছে মাইনাস। সূত্রের মধ্যে কি দিতে হবে? সূত্রের মধ্যে একটা মাইনাস দিতে হবে, কারণ যে কোনো একটা বিকৃতি যদি বাড়ে আরেকটা বিকৃতি হ্রাস পাবে, বা একটা বিকৃতি যে কোনো একটা ডিমেনশন দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে প্রস্থ কি হবে? হ্রাস পাবে। সচরাচর এইটাই ঘটে, অপোজিটটা আসলে খুব একটা ঘটতে দেখা যায় না। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, বা এই জায়গায় আরো একটা উপায় আপনি লিখতে পারেন, আপনি লিখতে পারেন হচ্ছে ডেল্টা আর ডিভাইডেড বাই আর সমান সমান হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এইখানেও শুরুতে আমরা কি দিব? এইখানেও শুরুতে আমরা দিব হচ্ছে মাইনাস। তাহলে এইখান থেকে খেয়াল করেন আমরা পয়সনের অনুপাতের সূত্রটা পেয়ে যাই, বা এখান থেকে লিখতে পারবো সিগমা ইকুয়ালস টু কি? সিগমা ইকুয়ালস টু হচ্ছে, এইভাবে রাখলেই চলে। আপনি চাইলে পয়সনের অনুপাতকে এইভাবেই মনে রাখতে পারেন, আর কোনো এক্সট্রা সূত্রের আপনার দরকার নাই। এইভাবেই আপনি চাইলে মনে রাখতে পারেন। আর কারো যদি মন চায় যে আমি আরেকটা ফর্মুলা, আরেকটা ফরমেশন একটু দেখে নিতে চাই, আরেকটা সূত্রের চেহারা আমি একটু বাইর করতে চাই, তখন চাইলে আপনি এটারে আরেকটা সূত্র আকারে লিখতে পারেন। সো আরেকটা সূত্র আকারে আপনি এটাকে কি লিখতে পারবেন? আপনি এটাকে লিখতে পারবেন হচ্ছে মাইনাস স্মল ডি, ক্যাপিটাল এলটা চলে যাবে উপরে, ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি স্মল এল, অথবা এইটার ক্ষেত্রে লিখতে পারবেন হচ্ছে মাইনাস ডেল্টা আর ইন্টু এল ডিভাইডেড বাই আর ইন্টু স্মল এল। সো এই হচ্ছে পয়সনের অনুপাত, এই হচ্ছে পয়সনের অনুপাত। ঠিক আছে, বুঝতে পারছি। সরল করে মনে রাখলে হয় না, ওটা তো বেশি সহজ লাগবে। আমার মনে হয় উপরেরটাই ভালো। মাইনাস হলো কেন মিথুন? কারণ যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাইলে ব্যাস বা ব্যাসার্ধ হ্রাস পাবে। তার মানে এই দুই ধরনের বিকৃতির অপোজিট দিকে হবে, এই দুই ধরনের বিকৃতি অপোজিট দিকে হবে। এইখানটায় খেয়াল করো, এইখানটায় খেয়াল করো, দৈর্ঘ্য কি হয়েছে? এইখানটায় দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে। এইখানে দৈর্ঘ্য, আরে বাবা বেশি চিকন হয়ে গেছে,
এইখানটায় কি হয়েছে, এইখানটায় দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে, দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে। সো দৈর্ঘ্যটা যখন বৃদ্ধি পাইছে তখন ব্যাস বা ব্যাসার্ধটা কি হয়েছে, ব্যাস বা ব্যাসার্ধটা হ্রাস পাইছে। দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে যখন, তখন ব্যাস বা ব্যাসার্ধটা হ্রাস পাইছে। সো পরিবর্তন দুইটা কি হচ্ছে, পরিবর্তন দুইটা অপোজিট ডিমেনশনে হয়েছে। পরিবর্তন দুইটা কি হয়েছে, পরিবর্তন দুইটা অপোজিট মানে ডিরেকশনে হয়েছে, একটা বাড়ছে একটা কমছে। সো আপনি যখন একটা ইকুয়েশনের ভিতরে দুইটাকেই স্টেট করতে চাইবেন, দুইটাকেই লিখতে চাইবেন, তখন তো আপনার এইটা বুঝাইতে হবে যে কোনো একজন বৃদ্ধি পাইলে আরেকজন হ্রাস পাইছে, যে কোনো একজন বৃদ্ধি পাইলে আরেকজন হ্রাস পাইছে। মাইনাস দিলে ভালো হয়, মাইনাস দিলে ভালো হয়, কারণ আমরা যখন অঙ্ক টঙ্ক করব তখন মানে একটু পয়সনের অনুপাতের একটু রেঞ্জের কথাটা আমি যদি একটু বলে দেই, পয়সনের অনুপাতের আমি যদি একটু রেঞ্জের কথাটা বলে দেই, সাধারণত আপনারা সচরাচর আমাদের স্থিতিস্থাপক পদার্থগুলা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমার চা শরবত হয়ে গেছে, লেবু লেবু পানি চিনি ছাড়া। তো যেটা বলতেছিলাম, পয়সনের অনুপাতটা কি হয়, পয়সনের অনুপাতটা সচরাচর আমরা ধাতুর জন্য বা স্থিতিস্থাপকতা বেসিক্যালি ধাতুর একটা কমন বৈশিষ্ট্য। সো যে কোনো ধাতুর জন্য, সেটা কপার হোক, তামা হোক, ইস্পাত হোক, এদের সবার জন্য পয়সনের অনুপাতের সিগমার আমরা যেই রেঞ্জটা দেখতে পাই সেইটা মোটামুটি 0.2 থেকে 0.5 এর মধ্যে আসে। জিরো আসতেছি আসতেছি সবাই একদম -1 থেকে 0.5 মুখস্থ করে আসছে দেশ ও জাতি। সো ধাতুর জন্য বা যে কোনো স্থিতিস্থাপক পদার্থের জন্য পয়সনের অনুপাতের ভ্যালু কি হয়, পয়সনের অনুপাতের ভ্যালু 0.2 থেকে 0.5 এর ভিতরে থাকে। কিন্তু কিছু এক্সেপশনাল ম্যাটেরিয়াল আছে, কিছু মানে ধাতুর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, ধাতুর ক্ষেত্রে ব্যাপারটা হয় এরকম যে দৈর্ঘ্য যদি আসলে বৃদ্ধি পায় তখন ব্যাস বা ব্যাসার্ধ, দৈর্ঘ্য যদি আসলে বৃদ্ধি পায় তখন ব্যাস বা ব্যাসার্ধটা কি হয়, ব্যাস বা ব্যাসার্ধটা আসলে হ্রাস পায়। দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে ব্যাস বা ব্যাসার্ধটা হ্রাস পায়। ঠিক আছে, আমি বলতেছি পজিটিভ নেগেটিভের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে যাবে। দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ব্যাস বা ব্যাসার্ধের হ্রাসের নির্দিষ্ট সম্পর্ক রয়েছে কি, মানে সচরাচর যে কোনো বস্তুকে তুই যখন টান দিয়ে লম্বা করবি, সচরাচর যে কোনো বস্তুকে তুই যখন টান দিয়ে লম্বা করবি তখন সে সাইডে সংকুচিত হয়ে যাবে, সাইডে সংকুচিত হয়ে যাবে, কারণ দৈর্ঘ্য বাড়ছে। এখন এইটুকু জায়গায় তো কিছু ভর আমি দেখতে পাচ্ছি, যে এইটুকু জায়গায় কিছু ভর আছে, পদার্থ আছে, এইটুকু জায়গায় কিছু ভর আছে, পদার্থ আছে। সো এই ভর বা পদার্থটা কই থেকে আসছে, আমি কি বাইরে থেকে কোনো ম্যাটেরিয়াল অ্যাড করছি না, কিন্তু তারপরও দৈর্ঘ্য বাড়ছে, তার মানে কাহিনী কি করছে, প্রস্থ দুই পাশ থেকে সংকুচিত হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা বলতেছি অনুপাতটা পজিটিভ রাখার জন্য কি করা হয়েছে আমি বলতেছি। তো এইখান থেকে খেয়াল করো, দৈর্ঘ্যটা যদি পজিটিভ হয় মানে দৈর্ঘ্যটা যদি বৃদ্ধি পায় তখন ব্যাস বা ব্যাসার্ধটা কি হয়, নেগেটিভ হয়ে মানে হ্রাস পাবে, একটা বৃদ্ধি পাইলে একটা হ্রাস পাবে। সো যখন আপনি লিখতেছেন সিগমা সমান হচ্ছে মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, এই সম্পর্কটা আপনি যখন লিখতেছেন তখন খেয়াল করেন আপনি দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এলটা এইটাকে লিখবেন হচ্ছে পজিটিভ। দৈর্ঘ্য কি হয়েছে, দৈর্ঘ্য বাড়ছে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি, এটা আপনি কিভাবে বাইর করেন, আদি দৈর্ঘ্য মাইনাস শেষ দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধিটা আমি কিভাবে বাইর করি, আদি দৈর্ঘ্য মাইনাস শেষ দৈর্ঘ্য, সরি ভুল বলতেছি, শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধিটা কিভাবে বাইর করি, দৈর্ঘ্য বৃদ্ধিটা বাইর করি হচ্ছে শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য। সো শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য যখন আমি করব তখন এই ভ্যালুটা কি আসবে, এই ভ্যালুটা আসবে পজিটিভ। শেষ বিয়োগ আদি যখন করব তখন এই ভ্যালুটা কি আসবে, এই ভ্যালুটা আসবে হচ্ছে পজিটিভ।
কিন্তু ব্যাসার্ধের ক্ষেত্রে স্মল ডি এর ক্ষেত্রে আপনি যখন শেষ মাইনাস আদি করবেন, ব্যাসার্ধের ক্ষেত্রে বা ব্যাসের ক্ষেত্রে আপনি যখন শেষ মাইনাস আদি করবেন, শেষ ব্যাসের মান তো ছোট, শেষে যেই ব্যাস না পরিবর্তিত দৈর্ঘ্য, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড সারোয়ার, সারোয়ার না সরোয়ার, ঠিক আছে, শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, সো ওইটা আসবে পজিটিভ। কিন্তু আপনি যখন শেষ ব্যাসার্ধ মাইনাস আদি ব্যাসার্ধ বাইর করবেন বা শেষ ব্যাস মাইনাস আদি ব্যাস বাইর করবেন, তখন তো ছিল বড়, চাপায় ছোট হয়ে গেছে, তাহলে এই ভ্যালুটা কি আসবে? এই ভ্যালুটা নেগেটিভ চলে আসবে না? এই ভ্যালুটা কি চলে আসবে? এই ভ্যালুটা চলে আসবে নেগেটিভ। তো খেয়াল করেন সূত্রে আমার এইখানে কি আছে? একটা নেগেটিভ আছে। সূত্রে আমার এখানে কি আছে? একটা নেগেটিভ আছে। আবার এই ডি এর মান, ব্যাসের হ্রাস, সেইটাও কি আসবে? সেইটাও আসবে হচ্ছে নেগেটিভ। সো নেগেটিভ, সো এইখান থেকে সিগমার ভ্যালু কি হয়ে যাবে? এইখান থেকে সিগমার ভ্যালু হয়ে যাবে পজিটিভ। পয়সনের অনুপাতের মান কি হবে? পয়সনের অনুপাতের মান আসবে পজিটিভ। বুঝাইতে পারছি? এইটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিস ঘটে। ধাতুর ক্ষেত্রে, অন্যান্য যে কোনো স্থিতিস্থাপক পদার্থের ক্ষেত্রে ঘটনাটা এইটাই ঘটে যে দুইটা বিকৃতি বিপরীত, এই জন্য আমরা মাইনাস লিখি, কিন্তু দৈর্ঘ্যের মান বাড়লে ব্যাসের মান কমে। সো দৈর্ঘ্য যদি পজিটিভ হয়, দৈর্ঘ্যের পরিবর্তন পজিটিভ হয়, তখন ব্যাসের পরিবর্তন কি হয়? নেগেটিভ হয়। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। ক্লিয়ার? সাবাস, লাভ ইউ। এখন কিছু এক্সেপশনাল ম্যাটেরিয়াল আছে যেগুলা সচরাচর হচ্ছে, এগুলাকে আমরা বিভিন্ন ধরনের পলিমার আকারে দেখতে পারি, যেগুলাকে আমরা বিভিন্ন ধরনের পলিমার আকারে দেখতে পারি, বা যেগুলাকে আমরা বলে থাকি হচ্ছে অক্সেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, অক্সেটিক ম্যাটেরিয়াল মানে এই অক্সেটিক ম্যাটেরিয়াল গুলা কিরকম? এই অক্সেটিক ম্যাটেরিয়াল গুলা, আমি কি একটু ঝাঁপ দেওয়ার চেষ্টা করব নাকি তোদেরকে অক্সেটিক ম্যাটেরিয়াল দেখানোর? আমার কাছে কি কিবোর্ড আছে? কিবোর্ড নাই আমার কাছে, আমার কাছে কিবোর্ড নাই। আচ্ছা, এখান থেকে একটু, বস কিবোর্ড ওখানে লেখেন অক্সেটিক ম্যাটেরিয়াল, AUXE, লিখতে পারবেন না? লিখতে পারবেন না তাইলে কিবোর্ড লাগায় রাখছেন কেন? হ্যাঁ, ভার্চুয়াল কিবোর্ড তো কাজ করে না। আর কত নিচে নামাবেন স্যার? পাইছি পাইছি। হ্যাঁ, পেয়েছি অক্সেটিক ম্যাটেরিয়াল। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস অক্সেটিক ম্যাটেরিয়াল? তো নর্মাল ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য কি? নর্মাল ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে মাহমুদুল্লাহ ভাই আছে, আমার ক্লাসের দক্ষ পাইলট। নর্মাল ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য কি? নর্মাল ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য হচ্ছে যখন এইটাকে আপনি দৈর্ঘ্য বরাবর টান দিবেন, তার ব্যাস বা ব্যাসার্ধ, প্রস্থটা কি হবে? প্রস্থটা হচ্ছে চাপায়ে চলে আসবে। এই হচ্ছে আমাদের যে কোনো স্থিতিস্থাপক পদার্থের বৈশিষ্ট্য। কিন্তু অক্সেটিক ম্যাটেরিয়ালের স্ট্রাকচারটা এরকম, পলিমারের স্ট্রাকচারটা এরকম যে এই পলিমারটার ভিতরে ওরা এইরকম একটা ক্রিস্টাল শেপ করে থাকে, ওদের ভিতরে ফাঁকা জায়গা থাকে, ক্রিস্টাল শেপ করে থাকে। ওদের কথা
ওদের ভিতরে ফাঁকা জায়গা থাকে। এই দুষ্টামি করিস না, কথা শুন। ওদের ভিতরে কি হয়, ওদের ভিতরে এরকম ফাঁকা ফাঁকা জায়গা থাকে। সো এদের বৈশিষ্ট্যটাই এইটা যে এদেরকে যদি আমি দৈর্ঘ্য বরাবর টান দেই, এদেরকে যদি আমি দৈর্ঘ্য বরাবর টান দেই, তখন এর প্রস্থটাও বৃদ্ধি পায়। দৈর্ঘ্য বরাবর টান দিলে প্রস্থটাও হচ্ছে বৃদ্ধি পায়। সো এই ধরনের পলিমার বা খুব স্পেশাল টাইপের উল আছে, সচরাচর আমরা যেসব উল ব্যবহার করি সেগুলা না, খুবই এক্সেপশনাল টাইপসের কিছু উলেন ম্যাটেরিয়াল আছে, তাদের ভিতরে অক্সেটিক ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়। এইগুলা বেসিক্যালি হচ্ছে ধর খুব হাই এন্ড একটা মানে ল্যাবরেটরি সেট আপ করা হচ্ছে, সেই ল্যাবরেটরির প্লেটিং বা গ্লাস দেয়াল এই সমস্ত জিনিসপত্রের ক্ষেত্রে অক্সেটিক ম্যাটেরিয়াল ব্যবহার হয়। ঠিক আছে, এত ডিটেইলস আমাদের জানার দরকার নেই, আমরা খালি এইটা মনে রাখি যে অক্সেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমার সিগমার ভ্যালু কি হইতে পারে, সিগমার ভ্যালু নেগেটিভ হইতে পারে। অক্সেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সিগমার ভ্যালু কি হইতে পারে, নেগেটিভ হইতে পারে। সেই সিগমার ভ্যালু নেগেটিভ হওয়ার তাৎপর্য কি, সিগমার ভ্যালু নেগেটিভ হওয়ার তাৎপর্যটা হচ্ছে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তখন ব্যাস বা ব্যাসার্ধ, দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাইলে ব্যাস বা ব্যাসার্ধটাও বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে কি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে ব্যাস বা ব্যাসার্ধটাও হচ্ছে বৃদ্ধি পাবে। সো এইখান থেকে খেয়াল করেন। সাম্মি তোমার কোশ্চেনের রিপ্লাই দিচ্ছি, যদিও খুব শিশুতোষ কোশ্চেন করে ফেলেছো খুকি। এল সমান কি হবে, এল এর ভ্যালু যদি পজিটিভ হয় তখন ডি বা ডেল আর এর ভ্যালুও পজিটিভ হবে। সো দুইটাই যদি পজিটিভ হয় তখন সিগমার ভ্যালু আপনি যদি লিখেন সিগমা সমান মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, এইটার মান আসবে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তো এই হচ্ছে পয়সনের অনুপাতের কাহিনী। আর যেটা আমাদের বইতে লেখা আছে, এখন এত কিছু বলার পর তোরে যদি বইয়ের ইনফরমেশনটা না দেই, তুই মনে করবি ভাই আসলে বই পড়ে আসে নাই, ভাই আসলে গুগল সার্চ করে তোরে পড়াইতে চলে এসেছে, ব্যাপারটা খুবই এম্বারেসিং হবে। সো আমরা একটু জিনিসটাকে সাইড করে নিয়ে যাই, গেছে। ওকে, আমাদের বইতে যেটা বলা আছে যে পয়সনের অনুপাতের রেঞ্জটা কি হবে, পয়সনের অনুপাতের ভ্যালুটা হবে হচ্ছে, সিগমার ভ্যালু হবে হচ্ছে মাইনাস, আচ্ছা -1টা ওই পাশে লিখি, -1 থেকে 0.5 এর মধ্যে, -1 থেকে 0.5 এর মধ্যে, এইটাই হচ্ছে পয়সনের অনুপাতের রেশিও, মানে পয়সনের অনুপাতের রেঞ্জ, পয়সনের অনুপাতের রেঞ্জ। ঠিক আছে, ক্লে মানে তো এটা তো মাটির তৈরি। ঠিক আছে, ওকে। মডুলাস দিলেও অনুপাতটা পজিটিভ হয়ে যায়, কিন্তু মডুলাস দিলে আবার তুই এইখানে ভেজালে পড়ে যাবি না অক্সেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, তখন তুই মাইনাস মানটাকে কিভাবে জাস্টিফাই করবি, মাইনাস মানটাকে কিভাবে জাস্টিফাই করবি। ঠিক আছে, এখন আমি জানি না যে কলেজের স্যাররা এই প্লাস মাইনাসের জন্য তোদেরকে ধরবে কিনা, আই হ্যাভ নো আইডিয়া, বাট দিলে আর কি ভালো, সেফ দেওয়াটা ভালো, দেওয়াটা সেফ। আচ্ছা, সাম্মি একটা ছোট কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, সাম্মির কোয়েশ্চেনটার অ্যান্সার দেই, তারপর আমরা একটা ছোট ব্রেকে যাচ্ছি। হ্যাঁ, নামাজের বিরতি দিচ্ছি বস। সাম্মি জিজ্ঞেস করছে আদি মাইনাস শেষ না হয়ে, আদি মাইনাস শেষ না হয়ে শেষ মাইনাস আদি কেন হলো। আপনি তো পরিবর্তন বাইর করতে চান, লেস দেন আর ইকুয়াল। হ্যাঁ হ্যাঁ, লেস দেন আর ইকুয়াল, লেস দেন আর ইকুয়াল। থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লেস দেন আর ইকুয়াল, থ্যাংক ইউ। মেডিকেল অ্যাচিভার বোধহয়, মেডিকেল অ্যাচিভার, গুড। সো আপনি তো পরিবর্তন বের করতে চান, সো যে কোনো ধরনের পরিবর্তন বের করার নিয়মটাই হচ্ছে শেষ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস আদি বিন্দুর স্থানাঙ্ক, শেষ পরিমাপ মাইনাস আদি পরিমাপ। আপনার কাছে, আমি আপনাকে খুব সিম্পল কথা বলি, আপনার কাছে 2 টাকা ছিল, আপনার কাছে কয় টাকা ছিল, 2 টাকা ছিল। জিমি ভাই আপনাকে কিছু টাকা দিছে স্বপ্নে, এখন আপনার কাছে 10 টাকা আছে। আপনার কাছে ছিল কয় টাকা, ছিল হচ্ছে 2 টাকা।
জিমি ভাই আপনাকে কিছু টাকা দিছে, এখন আপনার কাছে 10 টাকা আছে। জিমি ভাই আপনাকে কয় টাকা দিছে? অথবা আপনার টাকার পরিমাণটা কত বাড়ছে বা টাকার পরিমাণটা কত পরিবর্তিত হইছে? সো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আপনি এইখান থেকে ওইখানে গেছেন। আপনি 2 থেকে আপনি হচ্ছে 10 এ চলে গেছেন। সো পরিবর্তন বাইর করতে পারি। আমরা পরিবর্তন বাইর করতে চাই। সো পরিবর্তন, সো অলওয়েজ ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট বিয়োগ দেই আমরা। এটা খুব নরমাল কথা। ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট আমরা বিয়োগ দেই। ঠিক আছে? ওকে, ফাইন। ঠিক আছে, একটা বিরতি দিতে চাই না, তারপরেও দিতে হবে। পয়সন অনুপাতের কথাবার্তা বলা হয়েছে, এখানে বুঝাইছে দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে প্রস্থ হ্রাস পাবে। এখানেও দেখেন আপনাদের পছন্দ মতো ডেল আর ডেল এল দিয়ে লিখছে, কোনো সমস্যা নাই। ও ফার্স্ট কথা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে আমি এই জিনিসটা বলি নাই, বলতে ভুলে গেছি। এইটা আজীবন মেনটেন করবেন, কারণ আমাদের যত কেচ্ছা কাহিনী আছে সবকিছু হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। ঠিক আছে? তো স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলে। ওকে, আমরা অঙ্ক করব, তার আগে আমরা একটা ব্রেক নিচ্ছি। এটা একদম জোর করে ব্রেক নিলি তোরা আমার কাছ থেকে, আমি ব্রেক দিতেই চাই নাই আজকে। তাইলে আর প্রবাহী শুরু করা যাচ্ছে না আজকে। অক্সিটিক ম্যাটেরিয়াল সচরাচর তুই চিনবি না। অক্সিটিক ম্যাটেরিয়াল তোর দেখারও অপশন খুব কম। যদি ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে কখনো অক্সিটিক ম্যাটেরিয়াল দেখে ফেলিস, তাইলে হয়তো তুই অক্সিটিক ম্যাটেরিয়াল দেখতে পারিস। লাগবে না, এভাবেই থাকুক, সাউন্ড অফ করে দিব। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আবার ঠিক 6টায় শুরু করতে চাই। রিস্টার্ট করব হচ্ছে 6 PM। ঠিক আছে, আজকে অন্তত স্থিতিস্থাপকতা অংশটা শেষ করতে চাই। ঠিক আছে, না ব্রেক অনেকেই চাইছে, ব্রেক না দিলে কি করব? বিকালে খেলাধুলা করব, এই টাইমে ক্লাস দেন কেন? সিলেবাস কমপ্লিট করতে হবে তো বস, সিলেবাস কমপ্লিট করতে হবে তো। নর্মাল ম্যাথে, নর্মাল ম্যাথ আর অ্যাবনর্মাল ম্যাথ কি জিনিস নিশিতা বড়ুয়া? আমরা কি অ্যাবনর্মাল ম্যাথ করতেছি নাকি? আমরা কি অ্যাবনর্মাল ম্যাথ করতেছি নাকি? তুই বললি নর্মাল ম্যাথে আমরা কি অ্যাবনর্মাল কোনো সূত্রে, এক্সট্রাঅর্ডিনারি কোনো সূত্র দেখতেছি কিনা? মানে ব্যাপারটা হচ্ছে একটা প্লাস হইলে একটা মাইনাস হবে, একটা বৃদ্ধি পাইলে আরেকটা হ্রাস হবে, দৈর্ঘ্য বাড়লে ব্যাস বা ব্যাসার্ধ হ্রাস পাবে। ঠিক আছে, তো এই জায়গায় তো আসলে একটা প্লাস হইলে একটা মাইনাস হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই কয়জন ব্রেক চাও আর কয়জন ব্রেক চাও না একটু বলো তো? কয়জন ব্রেক চাও আর কয়জন ব্রেক চাও না? এই মাহমুদুল্লাহ ভাই, মাহমুদুল্লাহ, এটা পোল লঞ্চ করো তো। পোল সিস্টেম ঠিক হয়েছে না আমাদের? টেস্টিং চলতেছে? ওকে, দেখি। দ্বারা একটা পোল দেই। আমাদের পোল সিস্টেম নতুন করে রিবুট করা হয়েছে। দাঁড়া দাঁড়া, পোল দিচ্ছি। অনেকেই কমেন্ট করতেছস। ওকে, চাইনার পরিমাণ বোধহয় একটু ভারী। একজন লিখছে জানি না। মানে নিজের চয়েস কি সেটাই যদি তুই না জানিস, ব্রেক চাই কিনা। ইয়েস নো। আমি একটা অ্যান্সার দিতে পারবো না? নো, অবশ্যই নো, আমি তো ব্রেক দিতে চাই না। চমৎকার বরাবরই হচ্ছে 3-5, 3-6, 5-7, 5-8, 7-12, 8-16, 11, 14, 27, 28, 15। আচ্ছা, কেউ কি চাইলে মাল্টিপল পোলে অ্যান্সার দিতে পারে? পারে না? ওকে, জোশ। ঠিক আছে। আরে একদম বরাবর, 27 দুগুণে 54।
28 দুগুণে 56 বানায় ফেললেই তো হইতো। আচ্ছা ফাইন, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এন্ড করো আর কি। ওরা কি অ্যান্সার দেখতে পারতেছে? কত পার্সেন্ট, কত পার্সেন্ট কোথায় কি ভোট দিছে না দিছে? ওকে, বলে ফেলছি ব্রেক। আপাতত আজকের মতো ব্রেক থাকুক, নাইলে নেক্সট দিন থেকে না দেওয়ার চেষ্টা করবো। আমি সচরাচর মানে এই অবেলায় ব্রেক দিতে চাই না। বিকালে একটা ক্লাস, এর মাঝখানে যদি আবার ব্রেক টেক দেওয়া লাগে তাইলে হালকা প্যারাই হয়ে যায়। ঠিক আছে, টেক এ ব্রেক। আমি ফেরত আসতেছি, 6টা বাজে শুরু করব, শুরু করে একদম এক টানে সব পড়ায় ফেলবো। কোনো কথাবার্তা হবে না, টাইপ 1 বাস্তব সংখ্যা এ স্টাইলে পড়া দিয়ে দিব। ঠিক আছে, ওকে।
ডি। সুবহানা, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3 1 2 3। ওয়ালাইকুম সালাম কাজী জারিন। তুই কি এখন জয়েন করলি ক্লাসে? 1 ঘন্টা পরে? এই কথা শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন? একটু জলদি জানান, জলদি জানান, কথা শুনতে পাচ্ছেন? ওকে ফাইন। আপনাকে কি জিজ্ঞেস করছে? আপনাকে জিজ্ঞেস করছে তারটির ব্যাস কতটুকু হ্রাস পাবে। কি জিজ্ঞেস করছে? তারটির ব্যাস কতটুকু হ্রাস পাবে। সো হ্রাস পাওয়ার কথা জিজ্ঞেস করছে, হ্রাস পাওয়ার কথা জিজ্ঞেস করছে। ওকে আসেন আমরা শুরু করি, আমরা শুরু করি। আমাদেরকে কি দেওয়া আছে? এল এর ভ্যালু দেওয়া আছে। এল এর মান কত বলা আছে? 2 মিটার লম্বা এবং 2 মিলিমিটার ব্যাস বিশিষ্ট। তাইলে ডি এর মান হচ্ছে 2 লিখে ফেললাম একবারে 10⁻³ মিটার। একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি, খেয়াল করো, দৈর্ঘ্যের কি দেওয়া আছে? দৈর্ঘ্যের বৃদ্ধি দেওয়া আছে। সো দৈর্ঘ্য বৃদ্ধিকে আমি যদি পজিটিভ লিখি, দৈর্ঘ্য বৃদ্ধিকে আমি যদি পজিটিভ লিখি, তাইলে দৈর্ঘ্যের হ্রাস, ব্যাসের হ্রাস আমার অবভিয়াসলি নেগেটিভ হবে। দৈর্ঘ্য বৃদ্ধি যদি পজিটিভ হয়, তাইলে ব্যাসের হ্রাস কি হবে? নেগেটিভ হবে। তাইলে স্মল এল বা ডিএল এর মান কত? স্মল এল বা ডিএল এর মান হচ্ছে 0.035 ইন্টু 10⁻² মিটার। পয়সনের অনুপাত, সিগমার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.3। তাইলে এইখান থেকে বাইর করতে হবে স্মল ডি এর ভ্যালু কত। অঙ্ক কি এটা আমার করার দরকার আছে নাকি পারবেন সবাই? এই অঙ্ক কি করার দরকার আছে বাচ্চা লোক? এই অঙ্ক পারবো না আমরা সবাই? এই অঙ্ক পারবো না আমরা সবাই? আমরা সরাসরি সূত্র লিখবো, সিগমা সমান হচ্ছে মাইনাস স্মল ডি বাই ডি ডিভাইডেড বাই স্মল এল বাই এল। তাহলে এইখান থেকে আমরা স্মল ডি এর মান বাইর করতে চাই, বা এইখান থেকে সিগমা ইকুয়ালস টু মাইনাস স্মল ডি ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি স্মল এল, বা এইখান থেকে স্মল ডি এর ভ্যালু আসবে মাইনাস সিগমা ডি এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। সবকিছুর ভ্যালু বসায় দিবেন, ক্যালকুলেশন করবেন, অ্যান্সার চলে আসবে। সবকিছুর ভ্যালু বসায় দিবেন, ক্যালকুলেশন করবেন, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আমি একটু সামনে আগায় যাই। এর পরের অঙ্কটাও করতে চাই না, এর পরের অঙ্কটাও করতে চাই না। খেয়াল করো কি বলা আছে? 2 মিটার দীর্ঘ, তাইলে এল এর মান দেওয়া আছে 2 মিটার। তারের ব্যাস, তারের ব্যাসের মান কত বলা আছে? তারের ব্যাসের মান বলা আছে 0.02। দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর একটি বল প্রয়োগ করায় ব্যাস 1 × 10⁻⁵ হ্রাস পায়। দৈর্ঘ্যটা কি হয়েছে? দৈর্ঘ্যটা হচ্ছে এদ্দুর পরিমাণ হ্রাস পাইছে। তাইলে স্মল ডি এর ভ্যালু কি হবে? স্মল ডি এর ভ্যালু আসবে হচ্ছে নেগেটিভ। ফারজানা কি মেসেজ করছেন বস? ফারজানা কি মেসেজ করছেন? মানে ক্লাসের কথা বলতেছেন? ক্লাসে মেসেজ করছেন? ক্লাসে মেসেজ করলে রিপ্লাই দেওয়ার তো চেষ্টা করি অবশ্যই। ঠিক আছে, আর দৈর্ঘ্যটা কি হয়? দৈর্ঘ্যটা হচ্ছে 2 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তাইলে স্মল এল এর ভ্যালু হবে হচ্ছে পজিটিভ। স্মল এল এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে এই ডি এর ভ্যালু কি আসবে? ডি এর ভ্যালু আসবে হচ্ছে নেগেটিভ। কারণ একটা বৃদ্ধি পাইছে, আরেকটা কি হয়েছে? একটা বৃদ্ধি পাইছে, আরেকটা হয়েছে হ্রাস। সো এইখান থেকে আপনাকে কি বাইর করতে বলছে? তারের উপাদানের পয়সনের অনুপাত কত বাইর করো। সরাসরি সূত্র লিখবেন, সিগমা সমান হচ্ছে মাইনাস স্মল ডি ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি স্মল এল। ঠিক আছে, হালিমার কি হয়েছে ভাইয়া? আবার বুঝান 1 নাম্বারটা। 1 নাম্বারটা আর 2 নাম্বারটা হুবহু একই টাইপসের ম্যাথ, দুইটাই খালি দুইটা ভিন্ন জিনিস বাইর করতে বলছে। এইখানে পয়সনের অনুপাত বাইর করতে বলছে, এইখানে পয়সনের অনুপাত বাইর করতে বলছে, আর আগেরটায় পয়সনের অনুপাত দেওয়া ছিল, পয়সনের অনুপাত দেওয়া ছিল। আপনাকে বলছে ব্যাসের হ্রাস কতটুকু হবে। সো ব্যাসের হ্রাস বাইর করতে বলছে, তাহলে এখানে একটা নেগেটিভ চিহ্ন আসবে, আর কিছু না।
বুঝতে পারছি হালিমা? সবকিছুর মান তুমি জানো, সিগমার মান জানো, ক্যাপিটাল ডি এর মান জানো, স্মল এল এর মান জানো, সবকিছুর মান বসাই দিবা, ক্যাপিটাল এল এর মানও জানো, সবকিছুর মান বসাই দিবা, সবকিছুর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করে এখান থেকে স্মল ডি এর মান বের করবা। হালিমা বুঝতে পারছো আশা করি? বুঝতে পারছি আশা করি। ওকে, আসি আসি, সামনে যাই, সামনে যাই। এখন আর গ্যাঞ্জাম করেন না, আমার একটু পড়াইতে দেন। কি হয়েছে? তারের সম্প্রসারণে কৃতকাজ বা স্থিতিস্থাপক বিভব শক্তির রাশিমালা। কাহিনী কি হয়েছে? কাহিনী হয়েছে খুব সিম্পল। মনে করি কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে, কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে এরকম কি হয়েছে, একটা তার ঝুলায় দেওয়া ছিল। কোন একটা দৃঢ় অবলম্বন থেকে এইখান থেকে এই রকম একটা তার ঝুলায় দেওয়া ছিল। এই তারের সাথে কি করছি? তারের সাথে আমরা হচ্ছে একটা বাটখারা ঝুলায় রাখছিলাম। তারের সাথে আমরা হচ্ছে একটা বাটখারা ঝুলায় রাখছিলাম। তো এই যে তারের সাথে বাটখারা ঝুলায় রাখছিলাম, এই বাটখারা ঝুলায় রাখার কারণে তারটা কি হয়েছে? তারটা হচ্ছে দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে। তারটা কি হয়েছে? তারটা হচ্ছে দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে। সো এই যে তারটা দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো, তারটা যে দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো, ঠিক আছে, অক্সিটিক ম্যাটেরিয়ালের অঙ্ক আসবে না, অক্সিটিক ম্যাটেরিয়ালের কথা তোর বইতেও নাই। সো এইখানে খেয়াল করেন, আপনি একটা এম ভরের বাটখারা ঝুলায় রাখছিলেন, একটা এম ভরের বাটখারা ঝুলায় রাখছিলেন। সো এই কারণে এইটার উপর একটা এক্সটার্নাল ফোর্স লাগছিল। এই এক্সটার্নাল ফোর্সটা কি? এই এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে এমজি এর সমান। তো এই তারের উপর একটা প্রতিরোধকারী বল কাজ করছিল, সবই ইয়াং গুণাঙ্কের কনসেপশন। এই তারের উপর একটা প্রতিরোধকারী বল লাগছিল, সেইটা কি? সেইটাও হচ্ছে এমজি এর সমান, সেটাও হচ্ছে এমজি এর সমান, ঠিক আছে। এখন এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তারের কি হয়েছে? তারের হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। তো এই তারের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা কত? আমি মনে করলাম তারের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা হচ্ছে স্মল এল। তারের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা কত? তারের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা হচ্ছে স্মল এল, ঠিক আছে। এখন এমতাবস্থায় আমি যে কোনো মুহূর্তে যদি এই যে ভরটা ঝুলাইছি, যে কোনো মুহূর্তে আমি যদি এই ভরটাকে সরায় ফেলি, ভরটাকে যদি আমি রিমুভ করে ফেলি, তখন একটা মজার কাহিনী ঘটবে। এইটা কখনো চিন্তা করছেন কিনা? এই ভরটাকে যদি আমি সরায় ফেলি, নর্মালি আমার স্থিতিস্থাপকতার কনসেপশন আমাকে কি বলছে? স্থিতিস্থাপকতার কনসেপশন আমাকে বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি কোনো একটা বস্তুর মধ্যে আমি বল প্রয়োগ করি, তাইলে বস্তুটা দৈর্ঘ্য, আয়তন বা ক্ষেত্রফল প্রসারিত হবে বা সংকুচিত হবে, এবং সেই বল অপসারণ করলে বস্তুটা আবার তার আগের জায়গায় ফেরত যাবে। তাইলে কাহিনীটা হচ্ছে, এই যে এক্সটার্নাল ফোর্সটা চালাইছিলাম, এইটারে যদি আমি সরায় ফেলি, এই যে এক্সটার্নাল ফোর্সটা চালাইছিলাম, এইটারে যদি আমি সামহাও সরায় ফেলতে পারি বা সরায় ফেলি, তখন যেটা হবে, এই তারটা আবার সংকুচিত হয়ে তার আগের দৈর্ঘ্যে ফেরত যাবে। এটা কি বুঝি? তারটা ছিল কি, তারটা প্রসারিত হয়েছিল, তারটা প্রসারিত হয়েছিল যখন এই ভরটা সংযুক্ত ছিল। এই ভর সংযুক্ত থাকার কারণে তারটা কি হয়েছিল? প্রসারিত হয়েছিল। যদি আমি এই ভরটাকে অপসারণ করে ফেলি, তখন এই তারটা কি হবে? সংকুচিত হয়ে আবার তার আগের জায়গায় ফেরত যাবে। তো এই যে তারটা সংকুচিত হয়ে তার আগের জায়গায় ফেরত যাচ্ছে, সো এইখান থেকে আমি কি বুঝলাম? তারের মধ্যে একটা শক্তি সঞ্চিত ছিল, যেই শক্তিটা বেসিক্যালি তার আগের জায়গায় তাকে ফেরত যাওয়ার কাজ করার সামর্থ্যটা দিছে, ঠিক আছে। আচ্ছা, বা এটার চাইতেও ইজিলি আমি চিন্তা করতে পারি যে এই যে ভরটা আছে, এই ভরটা তো একটা এক্সটার্নাল ফোর্স চালাইছে। সো এই এক্সটার্নাল ফোর্স চালানোর কারণে, আমি এর ডিরেকশন উল্টা দিছি, এই যে ভরটা আছে, এই ভরটা একটা এক্সটার্নাল ফোর্স চালাইছে। সো এই এক্সটার্নাল ফোর্স চালানোর কারণে তারটা কি হয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। সো বল প্রয়োগ করছি, এবং তারের, এইটা মনে করেন তারের শেষ বিন্দু বা ভর ঝুলানো বিন্দু, আর এইটা মনে করেন তারের বর্তমান ভর ঝুলানো বিন্দু। তাইলে বিন্দুটা এখান থেকে এইখানে নেমে আসছে। সো এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এইটাকে আমরা সরণ বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে সরণ। তাইলে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার কারণে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে বা তারের
যে কোনো একটা বিন্দুর সরণ হইছে, সো সরণ হইছে বল প্রয়োগ করার কারণে, তাইলে এখানে একটা কাজ হইছে, এখানে কি হইছে, একটা কাজ হইছে। আবার আমি কি দেখলাম, যে এইখান থেকে আমি যদি এই বাটখারাটাকে সরায় ফেলি, এখান থেকে যদি আমি বাটখারাটাকে সরায় ফেলি, তাইলে এই তারটা কি করবে, তারটা আবার তার আগের জায়গায় ফেরত যাবে। তার মানে এই তারটার মধ্যে কি আছে, এই তারটার মধ্যে কাজ করার একটা সামর্থ্য তৈরি হয়েছে। এই তারটার মধ্যে কি হয়েছে, এই তারটার মধ্যে কাজ করার একটা সামর্থ্য তৈরি হয়েছে। সো এই সামর্থ্যটা ওকে কে দিছে, এই সামর্থ্যটা ওকে দিছে হচ্ছে ওর মধ্যে সঞ্চিত বিভব শক্তি। এই সামর্থ্যটা ওকে কে দিছে, এই সামর্থ্যটা ওকে দিছে হচ্ছে ওর মধ্যে যে বিভব শক্তিটা সঞ্চিত আছে সেই বিভব শক্তিটা। সো আমরা এখান থেকে কৃত কাজ, আমরা এখান থেকে কৃত কাজ বা সঞ্চিত বিভব শক্তির ইকুয়েশন বাইর করতে পারি। স্মল এল দিয়ে পরিবর্তন বোঝাচ্ছে, ডিরেকশন দেওয়াটা ম্যান্ডেটরি না, ডিরেকশন দেওয়াটা ম্যান্ডেটরি না, বাট আমি ডিরেকশন দিয়ে দিছি আর কি, এতে আমার স্যাটিসফ্যাকশন থাকে। তাইলে খেয়াল করেন এইখান থেকে আমরা যেটা বলতে পারি, আমরা তো ইয়াং গুণাঙ্কের সূত্র জানি, y ইকুয়ালস টু কি, y ইকুয়ালস টু হচ্ছে f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l। বা এইখান থেকে কি লেখা যায়, এইখান থেকে লেখা যায় f সমান সমান হচ্ছে y a স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। f সমান কি, f সমান হচ্ছে y a স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। এখন এই যে বলটা আছে, এই যে বলটা আছে এফ পরিমাণ বল, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন করতেছি, যারা ব্রিলিয়েন্ট ফিজিক্স যাদের মাথায় ঢুকে, যারা চিন্তা করে অ্যান্সার দিবেন তারা পারবেন। এই যে বলটা আছে, আমাকে একটু বলেন এই ফোর্সটা, এইটা কি কনস্ট্যান্ট ফোর্স নাকি পরিবর্তনশীল বল, ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল, ইউনিফর্ম ফোর্স অর নন ইউনিফর্ম ফোর্স? এই যে এফটা আছে, এফ, এই যে এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এই এফ পরিমাণ বলটা কি ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? মেডিকেল অ্যাচিভার মাইর খাবি। কনফিডেন্টলি মানুষ কেমনে এতবার ভুল অ্যান্সার দেয়, একবার ভুল অ্যান্সার দিতে পারে, একবার ভুল অ্যান্সার দিতে পারে, কনফিডেন্টলি এতবার কেমনে ভুল অ্যান্সার দেয়? খেয়াল করেন, খেয়াল করেন, ওকে অ্যান্সার পাইছি, ভুল বলছেন কেউ কেউ, ঠিক বলছেন কেউ কেউ, মানে তো অপশন দুইটা, অর্ধেক অর্ধেক মারলেই তো ঠিক বা ভুল। খেয়াল করেন ইয়াং গুণাঙ্ক কনস্ট্যান্ট, একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কনস্ট্যান্ট, দৈর্ঘ্য এল এর মান কনস্ট্যান্ট, কিন্তু এই তিনটা কনস্ট্যান্ট হইলেও এখানে যে স্মল এল আছে, এই স্মল এল কিন্তু ধ্রুব না, এই স্মল এল কিন্তু ধ্রুব না। এবং এইখানে যে বলটা আছে এইটা তো প্রতিরোধকারী বল, এখানে যে ফোর্সটা আমি বসাচ্ছি এটা তো হচ্ছে সেই প্রতিরোধকারী বল। তাহলে খেয়াল করেন, আপনি তো একদম শুরুতেই হুকের সূত্রে কি বলছিলেন, পীড়ন বিকৃতির সমানুপাতিক। তার মানে এক্সটার্নাল ফোর্স যত বেশি হবে দৈর্ঘ্য তত বাড়বে, প্রতিরোধকারী বলের মান তত বাড়বে। তাইলে এইখান থেকে আমরা বলতে পারি এফ ইজ প্রপোর্শনাল হচ্ছে এল, এফ এর মানটা হচ্ছে দৈর্ঘ্যের, মানে দৈর্ঘ্য বৃদ্ধির সমানুপাতিক। এফ এর মানটা কি হচ্ছে, এফ এর মানটা দৈর্ঘ্য বৃদ্ধির সমানুপাতিক। তার মানে এই যে এফটা হচ্ছে, এই এফটা কি বাবু, এই এফটা হচ্ছে এক ধরনের পরিবর্তনশীল বল। দৈর্ঘ্য যত বাড়বে প্রতিরোধকারী বলের মান তত বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য যত বাড়বে প্রতিরোধকারী বলের মান তত বৃদ্ধি পাবে। আচ্ছা, তাইলে আমরা কি বাইর করতে চাই, আমরা বাইর করতে চাই হচ্ছে কৃত কাজ বা সঞ্চিত বিভব শক্তি। সুতরাং আমি বাইর করতে চাই হচ্ছে সঞ্চিত বিভব শক্তি, সঞ্চিত বিভব শক্তি বা কৃত কাজ। আমি বাইর করতে চাই হচ্ছে সঞ্চিত বিভব শক্তি বা কৃত কাজ। তো এই সঞ্চিত বিভব শক্তি বা কৃত কাজ ডব্লিউ সমান ইপি সমান, এখন পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র কি? নরমালি যদি ধ্রুব বল হইতো, ধ্রুব বল হইলে কৃত কাজ সমান কি লিখতে পারতাম, কৃত কাজ সমান লিখতে পারতাম এফ ডট এস, মানে নরমালি, বা এফএসও লিখে দিতে পারতাম যদি ধ্রুব বল দ্বারা কৃত কাজ হইতো।
ধ্রুব বল দ্বারা কৃত কাজ হইলে বল ইন্টু সরণ লিখে দিতাম, আমি কাজের মান পেয়ে যাইতাম। কিন্তু এখন আমরা বাইর করতে চাচ্ছি হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আমরা কি বাইর করতে চাই? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাইলে আমার লিখতে হবে ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু পরিবর্তনটা কোন রাশির উপর ডিপেন্ড করে, পরিবর্তনটা কোন রাশির উপর ডিপেন্ড করে? এল এর উপর ডিপেন্ড করে। তাইলে এলটা কি? এলটা হচ্ছে বল পরিবর্তন হওয়ার জন্য এক ধরনের চলক। এলটা কি? বল পরিবর্তন, এই রে খাদিজা মাইর খাবি। এল হচ্ছে বল পরিবর্তন হওয়ার জন্য এক ধরনের চলক। তাইলে আমি লিখবো এফ ইন্টু ডিএল। আমি কি লিখবো? এফ ইন্টু ডিএল। তাহলে এইখান থেকে আসেন এফ এর মান বসায় দেই, বা এইখান থেকে ডব্লিউ সমান পটেনশিয়াল এনার্জি সমান এফ এর মান কত? এফ এর মান হচ্ছে ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু ডিএল। আচ্ছা, এখন এখানে এল এর লিমিট বসাইতে হবে। সো লিমিট বসাইতে গেলে খেয়াল করেন, এই বিন্দুতে, এই যে বিন্দু আছে, এই বিন্দুতে খেয়াল করেন, এই বিন্দুতে এল এর মান কত? এই বিন্দুতে এল এর মান হচ্ছে 0। আর এই যে সরি, আর এই যে বিন্দু আছে, এই বিন্দুতে এল এর মান কত? এই বিন্দুতে এল এর মান হচ্ছে এল। তাইলে এল এর মান হচ্ছে 0 থেকে এল পর্যন্ত। তাইলে আমি লিমিট কি লিখবো? লিমিট লিখবো হচ্ছে 0 থেকে এল পর্যন্ত। তাইলে এবার এইটারে ইন্টিগ্রেশন করলেই আমার তারের সম্প্রসারণে কৃত কাজ বের হয়ে যাবে। সো এইখান থেকে আমি যদি একটু কনস্ট্যান্ট গুলাকে বাইরে নিয়ে আসি, তাহলে ওয়াই বাইরে, এ বাইরে, ক্যাপিটাল এল বাইরে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে এল, এল ইন্টু ডিএল। আশা করি এইটুকু বুঝতে পারছেন। তাহলে এইখান থেকে আমি যদি পরের পেজে আসি, বা ডব্লিউ সমান পটেনশিয়াল এনার্জি সমান, এখানে কি ছিল? ওয়াই এ বাই ক্যাপিটাল এল। তাহলে ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু আসবে এল স্কোয়ার বাই 2, লিমিট হবে হচ্ছে 0 থেকে এল পর্যন্ত, বা এইখান থেকে আসবে হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। সো এইটাই হচ্ছে কৃত কাজ বা সঞ্চিত বিভব শক্তি। এইটাই হচ্ছে কৃত কাজ বা সঞ্চিত বিভব শক্তি। ডব্লিউ সমান হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। আশা করি বুঝতে পারছিস ইন্টিগ্রেশন কেন হইলো। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ যখন বাইর করতে চাই, বলের মান কনস্ট্যান্ট না, বলের মান কনস্ট্যান্ট হইলে আমরা লিখে দিতে পারতাম বল ইন্টু সরণ। কিন্তু এখানে পরিবর্তনশীল বল দ্বারা কাজ বের করতে চাই, কাজ শক্তি ক্ষমতার কনসেপশন। যখনই পরিবর্তনশীল বল দ্বারা কাজের মান বের করতে চাইবেন, তখন বলের মানটা যেই ফাংশনটার উপর ডিপেন্ড করে তার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা লাগে, তার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা লাগে। ইন্টিগ্রেশন এইটাই, এল কে ডিএল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আসে এল স্কোয়ার বাই 2। এল কে ডিএল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে খুব সহজ কথা, ওরে বাবা এটা কি কালি, ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স, এইটা সমান হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস একটা সি থাকে, সিটা যদি লিমিট দেওয়া থাকে তাইলে দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এল স্কোয়ার হবে না নিচে? না, নিচে এল স্কোয়ার হবে না, তো উপরে তো এল স্কোয়ার আছেই, উপরে তো এল স্কোয়ার আছেই। মানে আমি এখানে আরেকটা লাইন চাইলে বেশি লিখতে পারতাম। এখানে আমি আরেকটা এখানে আমি আর একটা লাইন চাইলে লিখতে পারতাম। লাইনটা এই রকম যে, বা ডব্লিউ সমান পটেনশিয়াল এনার্জি সমান ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু এল স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2। সো এইখান থেকে ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। ঠিক আছে, ডিএল কেন হইল? কারণ বলের মান পরিবর্তন হচ্ছে দৈর্ঘ্যের সাপেক্ষে, বলের মানটা দৈর্ঘ্যের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে চলক কে? বলের মান কোন চলকের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে?
বলের মান দৈর্ঘ্যের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, এই জন্য আমরা লিখতেছি এফ ইন্টু ডিএল। না, ডিএক্স দেওয়া যাবে না, এক্স বলে তো তুমি কোনো কিছুকে ধরো নাই, তুমি দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য পরিবর্তনকে এল দিয়ে লিখছিলা, দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য পরিবর্তনকে তুমি এল দিয়ে লিখছিলা, বুঝতে পারছি? সো এই জন্য আমরা ডিএল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ফয়সাল, কখন ক্লাসে জয়েন করছস, কি বুঝতেছস না? এইখান থেকে দেখে গেলেও তো বুঝার কথা। আচ্ছা, তো এইখান থেকে আমি যদি আরেকটু সামনে আগাই, তাহলে খেয়াল করেন আমি লিখতে পারি ডব্লিউ বা পটেনশিয়াল এনার্জি সমান সমান এইখান থেকে কি আসে, হাফ ইন্টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, হাফ ইন্টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এল। আচ্ছা, এখন এইখান থেকে খেয়াল করো ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এইটা সমান কি? এইটা সমান হচ্ছে এফ। ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা সমান হচ্ছে এফ। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি বা ডব্লিউ সমান পটেনশিয়াল এনার্জি সমান হাফ ইন্টু এফ ইন্টু এল, হাফ ইন্টু এফ ইন্টু এল। বা এইখান থেকে কি লেখা যায়, এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে বা ডব্লিউ সমান সমান পটেনশিয়াল এনার্জি সমান সমান হাফ ইন্টু বল ইন্টু সরণ, হাফ ইন্টু বল ইন্টু সরণ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হ্যাঁ, এটাকে একটা সূত্র আকারেও তুমি চাইলে মনে রাখতে পারো, হাফ ইন্টু এফ ইন্টু এল। এখন কথা হচ্ছে আমরা তো জানতাম যে কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ, আমরা কি জানতাম? আমরা জানতাম কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ। তো এখানে বল আর সরণের সাথে এক্সট্রা করে একটা হাফ কেন গুণ হইলো? বল আর সরণের সাথে এক্সট্রা করে একটা হাফ কেন গুণ হইলো, সেটা যদি একটু বুঝতে চাই আমরা, তো খেয়াল করেন আমি মনে করলাম এই হচ্ছে একটা দৃঢ় অবলম্বন, এই দৃঢ় অবলম্বন থেকে আমি একটা তার এইভাবে ঝুলায় রাখছিলাম। এবার এই তারের উপর আমি কি করছি, এই তারের উপর আমি একটা এক্সটার্নাল ফোর্স চালাইছি। সো এইখানে এই বিন্দুতে স্মল এল এর মান কত? স্মল এল এর মান হচ্ছে 0। এই বিন্দুতে স্মল এল এর মান কত? স্মল এল এর মান হচ্ছে 0। দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ কত? 0। তাইলে এইখানে ফোর্সের মান কত? ফোর্সের মানও হচ্ছে 0, ফোর্সের মানও হচ্ছে 0। কিন্তু যখনই আপনি ফোর্সটা চালায় দিছেন, যখনই আপনি ফোর্সটা চালায় দিছেন তখনই তারটার কি হয়েছে? তখনই হচ্ছে তারটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে। তখনই তারটা কি করছে? তখনই হচ্ছে তারটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে। তারটা দৈর্ঘ্যে মনে করি এই পরিমাণ বৃদ্ধি পাইছে। তাইলে এইখানে এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে এল। এবং এইখানে এফ এর মানটা কত? এফ এর মানটা হচ্ছে ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। বুঝি? যখন উপরের পয়েন্টে ছিলাম আদি অবস্থায়, আদি অবস্থায় এইখানে বেসিক্যালি ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই, এখানে বেসিক্যালি ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই। সো এই বিন্দুতে যখন এল এর মান, ফোর্সের মান যখন 0, তখন দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ কত? 0। আর যখন আমি ফোর্স অ্যাপ্লাই করছি, যখন আমি কি করছি, যখন আমি হচ্ছে এইখানে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, সো এই এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার জন্য তখন আমার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে কত? দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে হচ্ছে স্মল এল পরিমাণ। সো এইখান থেকে আমি যেই কাজটা করি, আমি যেই কাজটা করি সেটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে একটা গড় বল হিসাব করি। আমরা কি করি? আমরা একটা গড় বল হিসাব করি। সো গড় বলের মান কত? 0 প্লাস ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ডিভাইডেড বাই হচ্ছে 2। দ্যাট মিনস এইখান থেকে হাফ ইন্টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। সো এই যে হাফ ইন্টু বল পাইছি, হাফ ইন্টু বল পাইছি, এইটা দিয়ে আমরা কি বুঝাই? এইটা দিয়ে আমরা বুঝাই হচ্ছে গড় বল। হাফ ইন্টু বল পাইছি, এটা দিয়ে আমরা বুঝাই হচ্ছে গড় বল। ঠিক আছে?
সিগমার ক্ষেত্রে মাইনাস না দিলে অঙ্কের ভুল হবে কিনা? মাইনাস দিলে ভালো হয়, মাইনাস দিতে চাচ্ছস না কেন? দেখাইলাম তো মাইনাস দিয়ে, বুঝাই দিলাম কেন মাইনাস দিবি, মাইনাস দিলে কি হয় না দিলে কি হয়, তো কেন মাইনাস দিতে চাচ্ছস না, কেন গেঞ্জাম করতেছস? বুঝতে পারছেন? সামনে আগাই, সামনে আগাই। আচ্ছা, আমরা গ্রাফ থেকেও এই জিনিসটা প্রুফ করতে পারি, গ্রাফ থেকেও এই জিনিসটা প্রুফ করতে পারি। কিরকম ঘটনাটা? ঘটনাটা হচ্ছে এই রকম, ঘটনাটা হচ্ছে এই রকম। সাপোজ তাহলে এইখানটায় আমি যদি বসাই হচ্ছে স্মল এল, এইখানটায় আমি যদি বসাই এফ, তাহলে এইখান থেকে খেয়াল করেন আমাদের ইয়াং মডিউলাসের সূত্র কি ছিল? এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল, বা এইখান থেকে এফ সমান সমান ছিল ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। সো এই যে পুরা রাশিটা আমরা দেখতে পাচ্ছি ওয়াই এ বাই ক্যাপিটাল এল, এই পুরাটা হচ্ছে কনস্ট্যান্ট, এই পুরাটা হচ্ছে ধ্রুব। সো এই পুরাটা যদি কনস্ট্যান্ট বা ধ্রুব হয়, তাহলে এইখান থেকে জিনিসটাকে আমি মানে এটাকে আমি ওয়াই সমান এম এক্স এর সাথে তুলনা করতে পারি। এটাকে আমি কি করতে পারি? ওয়াই সমান এম এক্স এর সাথে এটাকে তুলনা করতে পারি। সো ওয়াই সমান এম এক্স এর সাথে যদি তুলনা করি, তাহলে আমার গ্রাফটা হবে কিরকম? গ্রাফটা হবে হচ্ছে একটা মূল বিন্দুগামী সরল রেখা। গ্রাফটা কি হবে? গ্রাফটা হবে হচ্ছে একটা মূল বিন্দুগামী সরল রেখা। সো এই যে বল ইনটু বল এবং সরণ, বল বনাম সরণের যে গ্রাফ পাইছি, এই গ্রাফে যে আবদ্ধ ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই আমার কি বুঝাবে? সেই ক্ষেত্রফলটাই আমার কৃত কাজের মান বুঝাবে। সেই ক্ষেত্রফলটাই কি বুঝাবে? সেই ক্ষেত্রফলটাই বুঝাবে কৃত কাজের মান। তাহলে সেই আবদ্ধ ক্ষেত্রফলটা কোনটা? আবদ্ধ ক্ষেত্রফলটা হচ্ছে এই ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রফলটা হচ্ছে এই ক্ষেত্রফল। সো আমি যদি আবদ্ধ ক্ষেত্রফল বাইর করতে চাই, আমি যদি আবদ্ধ ক্ষেত্রফল বাইর করতে চাই, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সো হাফ ইন্টু ভূমিটা কত? ভূমিটা হচ্ছে এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে এল। আর উচ্চতাটা কত? এইটুকুর মান হচ্ছে এফ। তাইলে হাফ ইন্টু এল ইন্টু এফ, বা এইখান থেকে লিখতে পারবো হাফ ইন্টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। সো এই হচ্ছে আমার কৃত কাজ বা সঞ্চিত বিভব শক্তি। এই হচ্ছে আমার কৃত কাজ বা সঞ্চিত বিভব শক্তি। বুঝতে পারছি? ওকে, ওকে, ফাইন, ফাইন, ওকে, সামনে আগাচ্ছি। এই মুহূর্তে রিক্যাপ করার মতো আমি অবস্থায় নাই, আমি সরি। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস এখান থেকে বাইর করতে বলবে, সেইটা হচ্ছে একক আয়তনে, একক আয়তনে সঞ্চিত শক্তি। সো একক আয়তনে সঞ্চিত শক্তি আমি কিভাবে বাইর করতে পারি? এটাকে চাইলে ইউ দিয়ে লিখতে পারি। ইউ সমান সমান কি আসবে? ইউ সমান সমান আসবে হচ্ছে পটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই ভলিউম। সো এই মনে করি একটা তার ছিল, এই একটা তার ছিল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। এবং তারের দৈর্ঘ্য কত? তারের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। সো তারের ভলিউম কি হবে? তারের ভলিউম হবে হচ্ছে এল ইন্টু এ। তারের ভলিউমটা কি হবে? তারের ভলিউমটা হবে হচ্ছে এল ইন্টু এ। ঠিক আছে? তাইলে এইখান থেকে পটেনশিয়াল এনার্জি আমি কি লিখতে পারবো? হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ক্যাপিটাল এল। তাইলে এইখানে যেটা হবে, এ আর এ কাটা যাবে। তাইলে এ আর এ যদি কাটা যায়, তাইলে আমরা এইখান থেকে লিখতে পারবো হাফ ইন্টু ওয়াই ইন্টু স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল স্কোয়ার। এই ক্যাপিটাল এল এই ক্যাপিটাল এল গুণ হয়ে যাবে এল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে? বা এইখান থেকে লিখতে পারি ইউ সমান সমান হচ্ছে
হাফ ইন্টু, ওই জিনিসটাকে একটু ভাঙাবো, ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এইখান থেকে ঘটনা কিরকম? এইখান থেকে ঘটনা এরকম, আমরা ইয়ং গুণাঙ্ক সমান কি জানি? এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এইখান থেকে আমি যদি এইটা দিয়ে এইটারে গুণ করে দেই, তার মানে ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল সমান সমান আসবে এফ বাই এ। তাহলে এই যে রাশিটা আছে, এই যে রাশিটা আছে সেটাকে আমি লিখতে পারবো এফ বাই এ। তাহলে এইখান থেকে লিখা যায় হাফ ইন্টু এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, তার মানে হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এইটা কি বাবু? এইটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। এইটা আমি কি দেখতেছি? এটা আমি দেখতেছি একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি। এই যে এখানে একটা এল ছিল, এখানে একটা এল ছিল, এল আর এল গুণ হয়ে এল স্কোয়ার হয়েছে। এখানে একটা এল ছিল, এখানে একটা এল ছিল, দুইটা এল গুণ হয়ে গেছে, দুইটা এল গুণ হয়ে এল স্কোয়ার হয়েছে। ভি সমান এল এ, যে কোনো একটা তারের, বা তার লাগবে না, এই বস্তুটার ক্ষেত্রে চিন্তা করো, এই বস্তুটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, এই বস্তুটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, আর এই বস্তুটার যদি এটা সিলিন্ড্রিক্যাল শেপের হয়, সিলিন্ডার যদি হয়, আর এই বস্তুটার দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয়, তাহলে আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। আয়তন মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। ঠিক আছে? স্ক্রিনশট নেওয়া লাগবে কেন? স্ক্রিনশট নেওয়া লাগবে কেন? পোস্ট করবি নাকি? ওকে, ইউ ইউ একক আয়তনে সঞ্চিত শক্তিকে আপনার বইতে ইউ দিয়ে লেখা হয়েছে, এই জন্য আমিও ইউ দিয়ে লিখছি। ঠিক আছে, ইউ ইউ ইউ। আচ্ছা, শেষ হয় নাই, আমরা আরেকটা জিনিস পড়তে চাই। তো এখানে সূত্রমূত্র লেখা আছে, তারের সম্প্রসারণে কৃত কাজ বা বিভব শক্তির রাশিমালা, এখানে একক আয়তনে সঞ্চিত শক্তি সেটাও লেখা আছে। আচ্ছা, আয়তন বিকৃতির জন্য কৃত কাজ, এইটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক। অঙ্কগুলো একটু নিজেরা করে নিস, নাইলে আমরা লাস্টে অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাসে অঙ্ক করাবো। তো আয়তন বিকৃতির জন্য কৃত কাজ বাইর করতে চাই। তো আয়তন বিকৃতির জন্য আমরা সূত্র কি জানতাম? আয়তন গুণাঙ্ক বি সমান কি ছিল? বি সমান ছিল হচ্ছে এফ বাই ভি ডিভাইডেড বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি। বা এইখান থেকে আমরা কি লিখতে পারতাম? আমরা লিখতে পারতাম বি সমান সমান হচ্ছে, বি সমান সমান হচ্ছে পি ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল ভি। বা এইখান থেকে পি সমান কি লিখা যাইতো? পি সমান লিখা যাইতো হচ্ছে বি ইন্টু স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। তাইলে এখান থেকে পি এর মান পাইলাম, পি এর মান কত পাইলাম? পি এর মান পাইলাম বি ইন্টু স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। আচ্ছা, এখন এইখান থেকে চট করে একটু শুনে নাও, নর্মালি কাজ সমান আমি কি লিখতে পারি? কাজ সমান আমি লিখতে পারি হচ্ছে বল ইন্টু সরণ। কাজ সমান কি লিখতে পারি? কাজ সমান লিখতে পারি হচ্ছে বল ইন্টু সরণ। তো এই জায়গায় আমি যেই কাজটা করব সেইটা হচ্ছে বলকে ভাগ করে দিব ক্ষেত্রফল দিয়ে। বলকে কি দিয়ে ভাগ করে দিব? ক্ষেত্রফল দিয়ে। সো বলকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে এখানে তো একটা ক্ষেত্রফল দিয়ে আলগা করে ভাগ করলাম, তাহলে এই ভাগটা উপরে গুণ করা লাগবে। তাহলে এইখানে সরণ ইন্টু এরিয়া,
এইখানে আবার কি করব, সরণ ইনটু এরিয়া করে দিব, তাইলে এরিয়া এরিয়া কাটা চলে যাবে। তাইলে বল ডিভাইডেড বাই এরিয়া, বল ডিভাইডেড বাই এরিয়া মানে কি, চাপ ইনটু সরণ ইনটু এরিয়া, সরণ ইনটু এরিয়া। সো সরণ ইনটু এরিয়ার ব্যাপারটা কিরকম, সরণ ইনটু এরিয়ার ব্যাপারটা এরকম, মনে করো এই একটা তার ছিল, তারের মধ্যে বল চাপাইছি, বল চাপানোর কারণে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, তারের কি হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তাইলে এইখান থেকে এই পর্যন্ত এইটুকু কি হয়েছে, এইটুকু হচ্ছে ওর স্মল এল, এইটুকু হচ্ছে ওর দৈর্ঘ্যের বৃদ্ধি, এইটুকু হচ্ছে ওর দৈর্ঘ্যের বৃদ্ধি, স্মল এল। তাহলে তুমি একটু আগেই তোমাকে দেখাইছি, একটু আগেই তোমাকে দেখাইছি, কি দেখাইছি, সরি, একটু আগেই তোমাকে দেখাইছি হচ্ছে যে আমি যদি দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল গুণ করি, আমি যদি দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল গুণ করি, তাইলে আমি কি পাই, আয়তন পাই। দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল গুণ করলে আমি কি পাই, আয়তন পাই। সো এই জায়গায় আমি যদি সরণ, সরণ মানে আসলে কি, এই জায়গায় সরণ মানে আসলে কি, সরণ মানে আসলে দৈর্ঘ্যের পরিবর্তন। সরণ মানে কি, সরণ মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। সো সরণকে যদি দৈর্ঘ্যের পরিবর্তন বলতে পারি, ভলিউম আসবে না, ভলিউম আসবে না, ভেরি গুড। আমরা এখান থেকে পাবো হচ্ছে আয়তনের পরিবর্তন। আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে আয়তনের পরিবর্তন। সুতরাং এইখান থেকে বলতে পারবো ডব্লিউ সমান সমান হচ্ছে পি ইন্টু ডিভি। ডব্লিউ সমান সমান কি বলতে পারবো, ডব্লিউ সমান সমান বলতে পারবো হচ্ছে পি ইন, রে আমার ক্লাস আছে রে, 6:45, কয়টা বাজে এখন, ওকে। ডব্লিউ সমান কি বলতে পারবো, ডব্লিউ সমান বলতে পারবো হচ্ছে পি ইন্টু ডিভি। সো এইটুকু বলার জন্য এত কেচ্ছা কাহিনী করলাম, সরাসরি লিখে দিতে পারতাম ডব্লিউ সমান পি ডিভি। কারণ এই জিনিস আমরা কিন্তু তাপগতিবিদ্যার ভিতরেও পড়ছি, তাপগতিবিদ্যার ভিতরে পড়ছি। স্মল এল ইন্টু এ, হ্যাঁ স্মল এল ইন্টু এ, এইটা হচ্ছে আয়তনের পরিবর্তন। স্মল এল ইন্টু এ, এইটা হচ্ছে আয়তনের পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পি এর মান পাইছি, এখান থেকে আমরা পি এর মান পাইছি। আমরা যদি টুস করে একটু সামনে আগায় যাই, তাইলে আমরা ওয়ার্ক ডান বাইর করতে চাই। সুতরাং ওয়ার্ক ডান সমান কি হবে, ওয়ার্ক ডান সমান আসবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ পি ডিভি। এখানে ভিটা হচ্ছে স্মল ভি, যেটা হচ্ছে আয়তনের পরিবর্তন। তাহলে পি এর জায়গায় কি বসাবো, বি স্মল ভি বাই ক্যাপিটাল ভি। তাইলে বি স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইনটু ডিভি, লিমিট বসাবো 0 থেকে ভি পর্যন্ত। তাইলে বি আর ভি বাইরে চলে আসবে, বি বাই ভি বাইরে, তাইলে ইন্টিগ্রেশন অফ ভি ডিভি, লিমিট বসাবো 0 থেকে ভি পর্যন্ত। বস কয়টা বাজে, 35, সময় আছে তো, অনেক সময়। তাহলে বি ডিভাইডেড বাই ভি ইনটু, এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে ভি স্কোয়ার বাই 2, লিমিট বসাবো 0 থেকে ভি পর্যন্ত। বা এইখানে লিখতে পারবো বি ডিভাইডেড বাই ভি ইনটু ভি স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2। আমাদের সূত্র প্রায় দাঁড়িয়ে গেছে, সূত্র প্রায় দাঁড়িয়ে গেছে। সূত্র আমাদের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে, সূত্র আমাদেরকে বলছে। তাইলে এখান থেকে কি আসবে, এইখান থেকে আসবে হচ্ছে, ওখানে যাওয়া যাচ্ছে না, ওইখানে যাওয়া যাচ্ছে না, আমি দুঃখিত। আমি জিনিসটাকে নিচে নামিয়ে নিয়ে আসি। তাহলে এইখান থেকে আমি লিখতে পারবো, বা ডব্লিউ সমান সমান হচ্ছে, এখানে কি থাকবে, হাফ। তাইলে এখানে আসবে হচ্ছে হাফ ইন্টু বি ভি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, হাফ ইন্টু বি ভি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। বুঝতে পারছি, পি মানে চাপ বাবা, পি মানে চাপ। কিরে তুই কে রে, কোত্থেকে আসছস, এরা কারা, কোথায় ছিল, এতদিন কোথায় ছিল, কোথায় লুকিয়ে ছিল। পি মানে হচ্ছে এফ বাই এ, পি মানে হচ্ছে এফ বাই এ, কুইক কুইক কুইক, পি মানে হচ্ছে এফ বাই এ। বুঝতে পারছি,
একটা স্ক্রিনশট নেন, এই শেষকালে যারা বুঝতে পারছেন, যারা এই শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথে ছিলেন, আমাকে একটু গ্রুপে পোস্ট করে জানান যে হ্যাঁ ভাই বুঝতে পারছি, টপিক টপিক বুঝছি, সবকিছু ঠিকঠাক মতো। লাস্ট একটা আধ্যাত্মিক সূত্র আছে, আচ্ছা কয়েকটা অঙ্ক আছে, আমি অঙ্কগুলো সব হোমওয়ার্কে দিয়ে যাব। তো এই হচ্ছে মোট কৃতকাজ, আর এই হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। এখানেও একই কথা, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এখানেও হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ছোট ভি মানে আয়তনের পরিবর্তন, বড় ভি মানে, আমার তো ছোট ভি বড় ভি দেখলেই বোঝা যাবে, এইটা মানে হচ্ছে পরিবর্তন, এইটা মানে হচ্ছে আমার লেখা দেখে বুঝবেন, আর এইটা মানে হচ্ছে আদি। সো এখান থেকে ছোট ভি বড় ভি আশা করি বুঝবেন, সুবহানা, এখান থেকে ছোট ভি বড় ভি আশা করি বুঝবেন। ঠিক আছে, এই ফারজানা তুই আমাকে জেলে পাঠাবি নাকি, জেলে পাঠাই দিতে চাচ্ছস? এখানেও একই রকম, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ঠিক আছে, আচ্ছা অঙ্ক আছে, অঙ্কগুলা হোমওয়ার্কের জন্য থাকবে, কিচ্ছু করার নাই, জীবন এরকমই। হোমওয়ার্ক 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 করে গ্রুপে আপলোড করবেন। আর এই যে দুইটো আধ্যাত্মিক সূত্র আছে, এই দুইটা আধ্যাত্মিক সূত্র, এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ। বি হচ্ছে আয়তন গুণাঙ্ক। ফয়সাল আপনি কি আজকেই ক্লাসে প্রথম জয়েন করছেন বস? বি হচ্ছে বাল্ক মডিউলাস বা আয়তন গুণাঙ্ক, বি হচ্ছে বাল্ক মডিউলাস বা আয়তন গুণাঙ্ক। আচ্ছা শেষের আগের লাইনটা কিভাবে হইলো বলতেছি, লাস্ট মিনিট আমার জন্য। সো ইয়ং গুণাঙ্ক সমান 3b ইন্টু 1 মাইনাস 2 সিগমা, আর ওয়াই সমান হচ্ছে 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা। এই দুইটা সূত্র একটু মুখস্থ রাখেন, এরকম না যে এই দুইটা সূত্র থেকে অনেক অঙ্ক আসে, বাট এই দুইটা সূত্র মুখস্থ রাখলে ভালো, এই দুইটা সূত্র মুখস্থ রাখলে ভালো। হোমওয়ার্ক গুলো করবেন, হোমওয়ার্ক গুলো কেন করা হয় না, হোমওয়ার্ক গুলো করবেন, অবশ্যই হোমওয়ার্ক গুলো করবেন, নাইলে পিছায় পড়বেন, হোমওয়ার্ক গুলো করতে হবে। নেক্সট উইকে আমাদের ক্লাস, সো প্রবাহীর আগ পর্যন্ত। এবং এই যে স্পেশাল প্রবলেম, আর কোনোটা না করলেও এই স্পেশাল প্রবলেমটা করবেন, বইলেই দিছি স্পেশাল প্রবলেম, ঠিক আছে। ইটা মানে হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক, সিগমা হচ্ছে পয়সনের অনুপাত, বি হচ্ছে আয়তন গুণাঙ্ক, খাদিজা একদিনও করস না, মায়ের খাবি, একদিনও বলে হোমওয়ার্ক করে না। আর কি হয়েছে, লাস্ট লাইনের আগের লাইন কোত্থেকে আসছে, লিমিট বসাইছি, কে জানি জিজ্ঞেস করছেন, লিমিট বসাইছি। তো ইন্টিগ্রেশন সম্পর্কে একটু বেসিক আইডিয়া না থাকলে এই জিনিসটা হয়তো বুঝতে কষ্ট হবে। লিমিট বসাইছি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই যে ভি স্কোয়ার বাই 2 আছে, এখানে একবার ভি এর মান বসাইছি ভি, আরেকবার ভি এর মান বসাইছি 0। সো ভি স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2, সো এটাকে বলে হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট বসানো। ঠিক আছে, থ্যাংক ইউ বাচ্চা লোক, লাভ ইউ, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই বাই, টেক কেয়ার, ফি আমানিল্লাহ। হোমওয়ার্ক গুলো মাস্ট করেন, যে স্পেশাল প্রবলেমটা দিছি এইটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করবে, একদম গ্যারান্টি দিলাম, এই স্পেশাল প্রবলেম বেশিরভাগ স্টুডেন্ট ভুল করবে। সো আমি চাই ভুল করেন, ভুল করে আমাকে দেখান, আমি সলভ করে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।